চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমেই বলে রাখি, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই দয়া করে আমার নাম প্রকাশ করবেন না। আমি বলছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কোনো একটা গ্রাম থেকে। এটি ভূত.com-এ পাঠানো আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, অনুরোধ রইল। আমি যে ঘটনাটি আজ শেয়ার করছি সেটি আমার মামার সাথে ঘটা। তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই তার ভাষায় লিখে উপস্থাপন করার চেষ্টা করছি। শব্দ চয়ন ও বানানে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন মামা। ঘটনাটি ঘটে 1986 সালের কোন একটি দিনে। আমাদের গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বউঘাটা ছদ্মনাম এবং এই বউঘাটা নামক এলাকায় একটা ছোট বিল ছিল। তখন বর্ষাকাল হওয়ায় বিলটি ছিল পানিতে পরিপূর্ণ। বিলটির পূর্ব পাশে ছিল শ্মশান, পশ্চিম পাশে ছিল কবরস্থান। সেই বিলের মাঝখানে বাঁশের তৈরি বানা বা নেট বা জাল দ্বারা বাঁধ দিয়ে বাঁধের মধ্যে মাছ চাষ করতাম। মাছ যাতে চুরি না হয় সেজন্য বাঁধটি পাহারা দেবার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক পাঠানো হতো। বাঁধটির দক্ষিণ পাশে পানির ওপর একটি টং বা ভাওর বানানো হতো যাতে সেখান থেকে বাঁধটিকে পাহারা দেয়া যায়। অবশেষে এক রাতে পাঠানো হলো আমাকে এবং আমার চাচাতো ভাই নজর আলী, এটিও ছদ্মনাম, তাকে বাঁধটি পাহারা দেবার জন্য। আমি এবং নজর আলী খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরপরই বাঁধটির পাহারা দেবার উদ্দেশ্যে গ্রামের নির্জন মেঠো পথ দিয়ে যাত্রা শুরু করি। যাত্রা শুরুর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার যাবার পর পেছন থেকে সাদা জুব্বা পরা একজন বৃদ্ধ আমাদের ডেকে বলেন, তোমরা ওদিকে যেও না, তোমাদের অনেক বড় ক্ষতি হবে। বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। 20 থেকে 30 মিনিট হাঁটার পর আমরা বিলের পাড়ে পৌঁছাই। বিলের পাড়ে আমাদের একটা ছোট নৌকা ছিল, যেটাতে করে আমরা বাঁধটির কাছে পৌঁছাই। তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকা টং বা ভাওরের ওপর বসে আমরা দুজন কিছুক্ষণ আড্ডা দেবার পর ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক 1টার সময় একটা মেয়ের কণ্ঠের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। চাঁদের আবছা আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোলে একটি বাচ্চা। সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল, আমাকে পাড়ে নিয়ে যা। তখন নজর আলী মেয়েটিকে বলল, কে কে আপনি? মেয়েটি বলল, আপনারা আমাকে চিনবেন না, বিলের ওপারে আমার বাড়ি। তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পাড়ে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল। আমি সামনে থেকে এবং নজর আলী পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। একসময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটু এগোচ্ছিল না। এমন সময় নজর আলী শুনতে পায় নৌকার ছাউনির মধ্য থেকে কেমন একটা হাড় চেবানোর শব্দ আসছে। বিষয়টি বোঝার জন্য নজর আলী যখন ছাউনির কাছে যায় তখন সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই মেয়েটি তার কোলে থাকা বাচ্চার হাতের আঙুল ছেড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নজর আলীর দিকে চোখ পড়তেই মেয়েটি সেই বাচ্চার আরেকটি আঙুল খেতে থাকে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই ঘটনাটি নজর আলী আর সহ্য করতে না পেরে নৌকা থেকে পানিতে লাফ দেয় এবং সে আমাকে বলে, জীবন বাঁচাতে চাইলে পানিতে লাফ দাও। তার কথা শুনে আমি পানিতে লাফ দেই এবং সাঁতরাতে থাকি। হাঁটু পানিতে আসার পর আমরা দিক বিদিক হয়ে দৌড়াতে থাকি। কিছু দূরে যাওয়ার পর আমি চারিদিকে তাকিয়ে দেখি নজর আলী নেই।
তারপর হঠাৎ আমি শুনতে পেলাম একটা নারী কণ্ঠ চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার শোনার পর চাঁদের আবছা আলোতে আমি দেখতে পেলাম আমার থেকে হাত বিশেক দূরে একটা অবয়ব মাঝ বয়সী একটা মেয়েকে বটগাছের ডালের সাথে ঝুলিয়ে জোরপূর্বক ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। মেয়েটিকে বাঁচানোর জন্য যতক্ষণে আমি মেয়েটির কাছে পৌঁছাই ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যখন আমি মেয়েটির মুখের দিকে তাকাই তখন আমি দেখতে পাই মেয়েটি আর কেউ নয়, মেয়েটি সেই যাকে আমরা নৌকায় করে পার করছিলাম। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকে। আমি চিৎকার দিয়ে যে সাহায্য চাইব সেই শক্তিটুকু আমার ছিল না। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না। ঠিক তখনই সেই অবয়বটি একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয় এবং বলতে থাকে, তোকে এবার কে বাঁচাবে? একে তো মেয়েটির ঝুলন্ত লাশ, অপরদিকে অবয়বটির ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। সূরা কালাম যা জানতাম পড়তে শুরু করলাম, কিন্তু ভয়ের কারণে কিছুই ঠিক হচ্ছিল না। অবশেষে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক হয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর একটা পর্যায়ে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে আবিষ্কার করি বিছানায়। আমি আমার বাবাকে ডেকে বলি, আমি কিভাবে এখানে এলাম? তখন বাবা বলতে শুরু করেন, সকাল হয়ে যাবার পরেও যখন তোমরা বাড়ি ফিরছিলে না তখন আমি এবং গ্রামের কয়েকজন মিলে তোমাদের খুঁজতে বের হই। অনেক খোঁজাখুঁজির পর শ্মশান পারে নজর আলীকে পাওয়া যায় এবং তোমাকে পাওয়া যায় শ্মশান থেকে আরেকটু দূরে, ওই ছালে কাটার কাছে। তোমার সাথে কি হয়েছিল বলতো? তখন আমি বাবাকে সবকিছু বলি। বাবাকে নজর আলীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, নজর আলীর এখনো জ্ঞান ফেরেনি। নজর আলীর জ্ঞান ফিরে সেদিন বিকেলে। জ্ঞান ফেরার খবর পাওয়া মাত্রই আমি নজর আলীর কাছে যাই কি ঘটেছিল তার সাথে তা শোনার জন্য। তখন নজর আলী আমাকে নৌকার ছাউনির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা করে, যা আপনারা ইতোমধ্যেই শুনেছেন। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই রাতে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? তখন নজর আলী বলতে শুরু করে, জীবন বাঁচাতে আমরা দুজন যখন দৌড়াতে থাকি তখন কিছু দূর যাওয়ার পর আমি দেখি আমার আশেপাশে তুমি নেই। আমি তোমাকে কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পাচ্ছিলাম না তখন আমি হঠাৎ লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে হাঁটু পানিতে আমন ধানের ক্ষেতের মধ্যে কি যেন 4-5টা মহিষ চড়াচ্ছে। এই বিষয়টি দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসে। আমি যখন মহিষগুলোর কাছে যাই তখন আমি দেখতে পাই মহিষগুলো সাধারণ মহিষ থেকে আলাদা। মহিষগুলোর কোনো চোখ ছিল না। সেই লোকটি আমাকে বলে, তুই এখানে এসে বড় ভুল করেছিস, এর ফল তুই পাবি। কোনো কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করি। দৌড়াতে গিয়ে কিছু দূর যেতে না যেতেই সেই মহিষগুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে। আমি তখন এতটাই ভয় পাই যে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এর পরের ঘটনা তো তুমি জানোই। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সামিউল সাকিব। আমার বাসা যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকায়। আমার ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। আমার বাসা দূরে হওয়ার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, তাই ঘটনা লিখে পাঠালাম। ভালো লাগলে ঘটনা পড়ে শোনানোর অনুরোধ রইল। আর ভুল ত্রুটি হলে রাসেল ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই অনুরোধ করছি। আমি আপনার ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। যখন 2019 সালের শেষে ভূত এফএম বন্ধ হয়ে যায় আমি বেশ কষ্ট পেয়েছিলাম। আমাদের মাঝে নতুন ভাবে ফিরে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই ঘটনাটা আমার ফুফাতো ভাইয়ের মুখ থেকে শোনা। তিনি অস্ট্রেলিয়ার প্রবাসী, আর ঘটনাটা সেখানকার। ঘটনাটা তার বন্ধুর চাচার সাথে ঘটেছিল। তিনি যেভাবে শেয়ার করেছেন সেভাবেই লিখছি। আমার চাচার নাম ছিল ডেভিড, আর তার সাথে এই ঘটনাটা 2018 সালের মে মাসে ঘটেছিল। তিনি একটু অন্য ধরনের মানুষ ছিলেন। তিনি বেশি বাসায় থাকতেন না। তিনি ছিলেন জঙ্গল প্রেমী।
বেশিরভাগ সময় জঙ্গলেই পড়ে থাকতেন আর জঙ্গলের বিভিন্ন গাছের ছবি তুলতেন। তার বাসার পাশে বিশাল এক জঙ্গল ছিল, সেখানেই তার বেশি সময় কাটত। তখন তার বয়স ছিল আনুমানিক 24 থেকে 25। তিনি ওই সময়টায় চাকরির খোঁজ করছিলেন, আর তাই বিভিন্ন জায়গায় তিনি সিভি দিচ্ছিলেন, কিন্তু তার কোথাও কোনো ধরনের চাকরি হচ্ছিল না। অবশেষে তার একটা চাকরির অফার আসলো। চাকরিটা বেশ পছন্দ হলো তার। কাজটা ছিল বাসা থেকে বেশ খানিকটা দূরে একটা জঙ্গলে। তার কাজটা ছিল টাওয়ারের ওপরে বসে দূরবীন দিয়ে জঙ্গলের চারপাশটা নজর রাখতে হবে। টাওয়ারের ওপরে একটি রুম ছিল, তাকে ওই রুমেই থাকতে হতো এবং তিনি একটা বিশেষ রেডিও ব্যবহার করতেন। রেডিওটা এমন যে দূরের মানুষের সাথেও যোগাযোগ করা যায়, আর তার সেই রেডিও দিয়ে তিনি অন্য সহকর্মীদের সাথে যোগাযোগ করতে পারতেন এবং এই কারণেই তাকে ওটা দেয়া হয়েছিল। আত্মরক্ষার জন্য তার একটা এয়ার গান ছিল। সে বেশ খুশি হল, কারণ তার জঙ্গল বেশ পছন্দ হয়েছিল এবং তারপর সৌভাগ্যবশত চাকরিটা হয়েও গিয়েছিল। এবার তিনি সকালবেলা তার কর্মস্থলে চলে গেলেন। তাকে একজন সহকর্মী সব কাজ বুঝিয়ে দিলেন। দুপুরবেলা তিনি তার কাজ শুরু করলেন। প্রথমে তার সবকিছু ভালোই লাগছিল। তিনি বাইনোকুলার দিয়ে এদিক ওদিক দেখা শুরু করলেন। ফোনের ক্যামেরা ভালো ছিল না, তাই তিনি ভাবলেন প্রথম মাসের বেতন পেলেই একটা ভালো ক্যামেরা কিনবেন। তারপর বিকেলটাও ভালো কাটল। সমস্যা হলো সন্ধ্যার পর থেকে তার সবকিছুই কেমন অস্বাভাবিক লাগতে শুরু করলো। তার চারিদিকে নীরব নিস্তব্ধ হতে থাকে। দিনের বেলার উপভোগযোগ্য পরিবেশ তার কাছে এখন ভয়ের কারণ হয়ে ওঠে। তারপরে তিনি রুমের ভেতরে ঢুকে গেলেন। তার রুমের ভেতরে অনেকগুলো বই ছিল। তিনি বই পড়তে শুরু করলেন, কারণ তিনি সময় কাটানোর আর কোনো উপায় পাচ্ছিলেন না। তিনি একটা বই নিয়ে বইয়ের শেষ পাতায় একটা কাগজ দেখতে পেলেন। তিনি বেশ কৌতূহল নিয়ে ওই কাগজে কি লেখা আছে তা পড়তে লাগলেন। পড়ে তিনি বেশ অবাক হলেন। ওখানে 5টা নিয়ম কেউ যেন কলম দিয়ে লিখে রেখেছে। নিয়মগুলো হলো, ওখানে লেখা ছিল ঠিক এভাবে: প্রথম নির্দেশ, এখানে থাকতে হলে রাতে কোনোভাবেই লাইট বন্ধ করা যাবে না। দ্বিতীয় নির্দেশ, রাত 2টা-3টার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন তার কোনো উত্তর দেয়া যাবে না। তৃতীয় নির্দেশ, যাই হয়ে যাক না কেন টাওয়ার থেকে নিচে নামা যাবে না। চতুর্থ নির্দেশ, বাইরে বের হয়ে যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে তাহলে সার্ভিস এয়ার গান দিয়ে ওপরের দিকে 3টা ফায়ার করতে হবে। পঞ্চম ও শেষ নির্দেশ হলো, ফায়ার করার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে হবে। তারপর চারপাশে যাচাই না করে কিছুতেই ঘরের দরজা খোলা যাবে না। তিনি প্রথমে বিষয়টা পাত্তা দিলেন না। ভাবলেন আজ তার চাকরিতে প্রথম দিন, কোন সহকর্মী ভয় দেখানোর জন্য হয়তো এসব কিছু লিখে রেখেছে। তিনি বেশ সাহসী মানুষ ছিলেন। রাত 8টা থেকে 11টা পর্যন্ত তিনি টানা 3 ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিলেন। আর রাতের বেলা পরিবেশটা তার কাছে বেশ ভয়ানক লাগতে শুরু করছিল। যদিও তিনি অফিস থেকে দেয়া খাবারটাই খেয়ে নিলেন। সন্ধ্যার আগেই যারা জঙ্গল পাহারা দিত তাদের খাবার টাওয়ারে রেখে আসা হতো। তিনি খাবার খেয়ে রুমের লাইট বন্ধ করে শুয়েছিলেন। আর রাতের বেলায় তেমন কোনো কাজ না থাকায় শুয়ে থাকার সুযোগ বেশ ভালোই ছিল। আর তাদের হেড অফিস বেশ খানিকটা দূরে ছিল। যদি তাকে কোনো প্রয়োজন হয় তাহলে ওই রেডিওর মাধ্যমে জানানো হবে। তারপর সেখানে যা বলার তাকে বলা হবে। আর তার উপর বেশ কড়া একটা নির্দেশ ছিল, যদি সে বনে কোনো সমস্যা দেখে বা বনে কোনো আগুন লাগে তাহলে সাথে সাথে হেড অফিসে ফোন দিয়ে সেটা জানাতে হবে। তার উপর তাকে মাঝে মাঝেই বাইনোকুলার দিয়ে চারপাশ পর্যবেক্ষণ করার নির্দেশও দেয়া হয়েছিল। মূল সমস্যা রাত 12:30 থেকে তার সাথে ঘটা শুরু হয়। তিনি তার রুমের ভেতরে অন্য কারো উপস্থিতি অনুভব করতে শুরু করলেন। তার মানে তার মনে হচ্ছিল তার ঘরে তিনি একা নন, অন্য একজন আছে যিনি নিঃশ্বাস নিচ্ছে। তারপর তিনি যা দেখলেন তা দেখে তিনি বেশ ভয় পেয়ে গেলেন।
তিনি তার ঘরে বেশ কালো ও লম্বা একটি ছায়ামূর্তি দেখতে পান। আর তারপর তার প্রথম নির্দেশের কথা মনে পড়ে যায়। সেখানে লেখা ছিল, রাতে কোনোভাবেই রুমের লাইট অফ করা যাবে না। তারপর তিনি রুমের লাইট জ্বালিয়ে দেন। তিনি জানালাটা কোনো একটা কারণে খুলেছিলেন। তিনি সেখানে ধোয়ার মতো কিছু একটা দেখে বেশ ভয় পান। আর তারপরে তিনি বিষয়টা হেড অফিসে জানান। সেখান থেকে বলা হয়, আপনি প্রথম দিন কাজে জয়েন করেছেন, তাই হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, তবুও আমরা বিষয়টা দেখছি। এবার আসল সমস্যা শুরু হলো। রাত তখন 2টা। তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন কেউ যেন তার রেডিওতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তাকে কিছু একটা বলছে। কিন্তু সমস্যা হলো তার সাথে রেডিওর ওই পার থেকে একটা অন্যরকম ভাষায় কথা আসছিল। তিনি বুঝতে পারছিলেন না তাকে কি বলা হচ্ছে। তিনি ওই ভাষাটা বুঝতে পারেন। রাত 2:15 তিনি শুনতে পেলেন ওই পার থেকে তাকে বলছে, দয়া করে আমাকে সাহায্য করুন। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন। উত্তর দিবেন নাকি চুপ করে থাকবেন। কারণ তার কাগজে লেখা দ্বিতীয় নির্দেশনার কথা মনে পড়ে যায়। সেখানে স্পষ্ট লেখা ছিল, রাত 2টা থেকে 3টার মধ্যে রেডিওতে যাই বলুক না কেন কোনো উত্তর দেয়া যাবে না। তারপর তিনি বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। এরপর তিনি দেখলেন রেডিওতে আর কোনো শব্দ হচ্ছে না। কিছুক্ষণ পর আবার একই শব্দ হচ্ছে, আমি বেশ আহত, আমাকে দয়া করে সাহায্য করুন। তিনি এবারও কোনো উত্তর দিলেন না। আবার কিছুক্ষণ পর সেই একই রকম শব্দ শুনতে পান। এবার তিনি উত্তর দিলেন। তিনি বললেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন রেডিওর ওই পাশ থেকে উত্তর আসে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি কখন থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, না, আপনি বলেন, আমি আপনার জন্য কিভাবে সাহায্য করতে পারি? রেডিওর ওই পাশ থেকে উত্তর আসে, আমি একটু আহত হয়েছি, আপনি নিচে নেমে আসুন। তিনি তখন ভেবেছিলেন এখন কি করবেন, নিচে যাবেন কিনা। হঠাৎ করে তার ওই তৃতীয় নির্দেশনার কথা মনে পড়ে যায়, যেখানে স্পষ্ট লেখা ছিল, যাই হোক না কেন নিচে নামা যাবে না। আবার তিনি মনে মনে ভাবতে থাকেন, সত্যি অফিসের কেউ আহত নয় তো? আর যদি সত্যি কেউ আহত হয় তাহলে সাহায্য না করার জন্য তাকে ওপর মহলের কর্মকর্তাদের নিকট জবাবদিহি করতে হবে। তিনি এবার ভাবলেন নিচে নামবো না, কিন্তু একটু বাইরে বের হয়ে দেখি কি অবস্থা। কিন্তু এবার তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি ওপরের থেকে দেখলেন টাওয়ারের সামনে অনেকগুলো হায়নার মতো প্রাণী দাঁড়িয়ে আছে আর ওপরের দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছিল। তিনি দেখে বেশ ভয় পেলেন। তখন তিনি তার ওই চতুর্থ নির্দেশনার কথা মনে করলেন, যেখানে লেখা ছিল, অস্বাভাবিক কিছু যদি চোখে পড়ে তখন এয়ার গান দিয়ে 3টা ফায়ার করতে হবে। তিনি তাই করলেন এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর হেড অফিস থেকে তাকে বলা হলো, আপনার ফায়ারিং শুনতে পেয়েছি, আমরা লোক পাঠাচ্ছি, আপনি বের হবেন না। আর আসল সমস্যা শুরু হলো বেশ কিছুক্ষণ পর থেকে। হঠাৎ তিনি রুমের দরজায় কড়ানাড়ার আওয়াজ পেলেন। তাকে দরজার ওই পাশ থেকে কেউ বলছে, আমি এসে গেছি, আপনি দরজা খুলুন। তখন তিনি একটু অবাক হলেন। বলে রাখা ভালো, তাকে হেড অফিস থেকে জানানো হয়েছিল তাদের লোক আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তিনি ভেবেছিলেন কি করে 5-6 মিনিটের মধ্যে লোক চলে আসলো। তিনি দরজার ছিটকানিটা খুলে ফেলেছিলেন এবং শুধু দরজাটা খুলতে বাকি। তখনই তার রেডিওতে তাকে হেড অফিস থেকে কেউ বলছে, আপনি দরজা খুলবেন না, আমাদের লোক এখনো রাস্তাতে। তিনি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলেন। তিনি বাইরে থাকা ওই জিনিসটার শক্তির সাথে পেরে উঠছিলেন না, কিন্তু এক পর্যায়ে তিনি দরজা বন্ধ করতে সক্ষম হন। তারপর তিনি ভাবতে থাকেন, অফিসের লোক মনে হয় জানতো আমার সাথে এমনটা ঘটতে পারে, খারাপ কোনো কিছু। তারা অফিসের লোকের নাম করে আমাকে ডাকতে পারে, তাই অফিসের কেউই হয়তো আমাকে সাবধান করতে চেয়েছিল। আর তার মনে হয় সিসিটিভি ক্যামেরায় তারা দেখতে পেয়েছিল আমি দরজা খুলতে যাচ্ছি। তারপর তিনি ঘরের ভেতর দরজা বন্ধ করে বসেছিলেন। আর তিনি দরজা দেওয়ার পরেই বাইরে থেকে জিনিসটা জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই চিৎকারের শব্দ এত ভয়ানক ছিল যে ওই চিৎকারে তার মুখ
কেঁপে উঠেছিল। আর শুধু তাই নয়, তার মনে হচ্ছিল কে যেন তার ওই রুমের দরজায় অনবরত জোরে জোরে কিল, ঘুষি, লাথি মেরে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজার শব্দ বন্ধ হয়ে যায় আর তিনি একটু স্বস্তি বোধ করেন। এটা ভেবেছে বাইরের ওইটা হয়তো চলে গেছে। তার কিছুক্ষণ পর তিনি নিচে একটা বাইকের আওয়াজ শুনতে পান। তিনি ভাবেন এবার হয়তো সত্যি অফিসের লোক এসে গেছে, কিন্তু তিনি ভাবতেও পারেননি তার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। এরপর তিনি নিচে বিশাল মারামারির আওয়াজ শুনতে পেলেন এবং ওই পঞ্চম নির্দেশের কথা তখন তার মনে পড়ে যায় এবং সেখানে বলা হয়েছিল ফায়ার করার পর কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না। তিনি ঘরের ভেতরেই ছিলেন। তিনি পরের দিন সকাল পর্যন্ত ওই টাওয়ারের উপরে ছিলেন। পরদিন তিনি নিচে নেমে এসে দেখলেন টাওয়ারের আশেপাশে ছোপ ছোপ রক্তের দাগ, আর অফিসের লোকরা আসার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের একটি গাছের সাথে ধাক্কা খেয়েছে এবং বেশ আহত হয়েছে, তাই তারা আসতে পারেনি। ভাইয়ার বন্ধু চাচা ডেভিড আর সেখানে চাকরি করেননি। পরদিনই চাকরি ছেড়ে বাসায় চলে যান। আর তারপরই তার মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। যে মানুষ সারাক্ষণ জঙ্গলে পড়ে থাকত, তিনি সন্ধ্যা হলে ঘর থেকে বের হতেন না। তিনি তার বাড়ির এক বিয়ের অনুষ্ঠানে এই ঘটনাটা পরিবারের সবাইকে বলেন। আগে তিনি বাসার কাউকেই তার হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা শেয়ার করেননি। তিনি ঘটনা শেষে সবাইকে বলেন, আমি জানি না যে এই 5 সতর্ক বাণী কে লিখে রেখেছিল, সেও কি জীবিত আছে কিনা, তবে সে এগুলো না লিখে রাখলে আমি হয়তো আজ জীবিত থাকতাম না। তবে তিনি তার চাকরি ছাড়ার কোনো কারণই হেড অফিসকে উল্লেখ করতে পারেননি। আমার আরো ঘটনা আছে, লিখে পাঠাবো সময় পেলে। ভূত.com দীর্ঘজীবী হোক, এই বলে ঘটনা শেষ করেছেন তিনি। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব এবং এটি একটি সত্য ঘটনা, তাই লিখেছেন যিনি ইমেল করেছেন। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন তার নাই বা জানতে চাইলাম, কারণ সকলেই জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই যদি আপনি ঘটনা পড়ে শোনান তাহলে অনেক খুশি হতাম। ঘটনাটা আমার এক বান্ধবীর কাছে শোনা। তার নাম সুমাইয়া। আমরা দুইজনে একই ক্লাসে পড়তাম। শখের বশে আমি একবার সুমাইয়াকে বললাম, তুমি ভূত বিশ্বাস করো? সে 1 মিনিট ধরে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমার সাথে কিছু অলৌকিক ঘটনা প্রায়ই হতো। আমি তার ঘটনা শুনলাম। আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। সুমাইয়া। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার ক্লাসে সোনালি নামে একটা মেয়ে ছিল। সে অন্য ছেলে মেয়েদের থেকে আলাদা ছিল। সোনালির সাথে কেউ কথা বলতো না, কারণ তার হাতে সবসময় একটা তসবিহ থাকতো যেটা সে ক্যারি করত। আমি ছোট থাকায় কিছু না বোঝার কারণে সোনালির সাথে কথা বলতে লাগলাম। তার সাথে কথা বলতে বলতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। একদিন সোনালির হাতে তসবিহ দেখে প্রশ্ন করে বসলাম, সোনালি, তুমি সবসময় এইভাবে হাতে তসবিহ পরে থাকো কেন? সোনালি বিস্ময় নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন গ্রামের বাসায় বেড়াতে গিয়েছিলাম। গ্রামের এক পাগল আমার দিকে ইশারা করে কাকে যেন কিছু একটা বলল। আমি সেই বিষয়টা সাধারণভাবেই নেই। তারপর ঠিক দুপুর বেলায় বাসায় আম্মুকে বলি যে আমি পাশের গ্রামে যাব। দুপুরে আম্মু তো আমাকে যেতেই দিবে না, তাও আমি জোর করে আম্মুকে রাজি করাই। আম্মু বলেন, আমিও যাব তোর সাথে। আমরা দুপুর বেলায় বের হলাম পাশের গ্রামের উদ্দেশ্যে। গ্রামটা বেশি দূরে নয়, 4 কিলোমিটারের মতো হবে। গ্রামে যেতে হলে নৌকায় যেতে হয়। দুপুরবেলা ঘাটে যেয়ে দেখি একটি নৌকাও নেই। 2 মিনিট পর হুট করে কোথা থেকে একটি নৌকা চলে আসলো। আমি তো তখন মহা খুশি। নৌকা ঠিক করা হলো। আমি আর আম্মু নৌকায় উঠে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর নৌকাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আরো কিছু দূর যাওয়ার পর নৌকার মাঝি, তাকে কোথাও দেখছি না, অথচ নৌকা নিজে নিজে চলছে। আম্মু আর আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমরা সূরা পড়তে থাকি। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ঘাটে পৌঁছাই। আমাদের মাথায় তখন একটাই প্রশ্ন, এবং সেটা হচ্ছে মাঝি কোথায় চলে গিয়েছিল, আর নৌকাটাই বা মাঝি ছাড়া চলছিল কিভাবে? আমরা বুঝতে পারলাম না। বাসায় ফিরে আব্বুকে সবকিছু বললাম। আব্বু বললেন,
ভালো কোনো কবিরাজের কাছে যেতে। আমরা দেরি না করে পরদিন সন্ধ্যায় একটি ভালো কবিরাজের সন্ধান পাই। কবিরাজ আমাদের দেখে বললেন, কি হয়েছে? আম্মু আব্বু কবিরাজকে সবকিছু খুলে বললেন। তখন কবিরাজ বললেন, আপনারা আমাকে 3 দিন সময় দেন, আর 3 দিন পরে মাগরিবের নামাজের সময় আসবেন। আমরা 3 দিন পার করি। কবিরাজ বললেন, আপনারা দুজন ভেতরে আসেন আর বাচ্চাটাকে বাইরে রেখে দেন। তখন আব্বু আম্মু ভেতরে যায় এবং তারপর 20 মিনিট পর বেরিয়ে আসে। কবিরাজ কিছু পানি পড়ায় একটু তসবিহ দেয়। আমি তখনই বাসায় চলে আসি কবিরাজের কাছ থেকে। বাসায় এসে আম্মুকে বললাম, কি বলল কবিরাজ? আম্মু বললেন, আমরা যে নৌকায় উঠেছিলাম সেই নৌকার মাঝে ছিল একটা বদজিন, তোকে মারতে এসেছিল কিন্তু পারেনি, তাই কবিরাজ পানি পড়া আর তসবিহ দিয়েছে। কবিরাজ বলেছে তসবিহ কখনো না খুলতে, নইলে ওই বদজিন আবার তোকে ডেকে নিয়ে যাবে মারার জন্য। এই ঘটনার পর আর তেমন কিছু হয়নি আমার সাথে। 3 বছর পর আমাদের গ্রামে আবারও যেতে হয় নানুর বাসায়। আমার নানু আমাকে গ্রামের পুকুর পাড়ে দুপুরবেলায় যেতে নিষেধ করেছিলেন। আমি শখের বশে সেখানে চলে যাই। পুকুর পাড়ে গিয়ে দেখি ভেতরে কি আছে। বাঁধানো পুকুর এবং সেখানে যে সিঁড়িটা রয়েছে তার 4র্থ সিঁড়িতে আমি পা ডুবিয়ে বসে থাকি। আমার কেমন যেন ভালো লাগছিল না, শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমার হাতে যে তসবিহটি ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না। সেই দিন রাতে আমার নানির গলায় কে যেন ডাকছে আমাকে। আমার নানি মারা যাবার 4 বছর হয়ে গেছে, তারপরেও ডাকছে। কে ডাকছে? আমার গ্রামের বাসাটা ছিল 2 তলা বিশিষ্ট, মাটি দিয়ে বানানো। বাসার মাঝখানে বড় একটা উঠান ছিল। উঠানের উত্তর দিকে 5টা ডাব গাছ। আমার নানির ডাক সেখান থেকে আসছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আম্মুকে চিৎকার করে ডাকতে থাকি, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। গলা ফেটে এত জোরে চিৎকার করছিলাম, কোনো লাভ হচ্ছিল না। আমার মুখ কে যেন চেপে ধরেছিল আর বারবার বলছিল, এবার বেঁচে গেছিস আমার থেকে, এরপর পারবি না। কি ভয়ঙ্কর তারপরে সেই হাসির আওয়াজ! আমি সেই দরজায় অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালে আমরা সবাই আমাদের চারিদিকে বিভিন্ন মানুষকে ঘিরে বসে থাকতে দেখি। আম্মু বলছে, কি হয়েছে? উঠানে অজ্ঞান হয়েছিলিস কেন? কিছুক্ষণ পর ভয়ে ভয়ে সবাইকে সবকিছু খুলে বলি। আমার নানু আব্বুকে ভালো কোনো কবিরাজ দেখাতে বলল। সন্ধ্যায় কবিরাজ আসলো, আমাকে দেখে বলল, সোনালির হাতে আমি তসবিহ দিয়েছিলাম, সেই তসবিহটা কোথায়? আমি বললাম, হারিয়ে গিয়েছে, কিভাবে জানি না। কবিরাজ বলল, এই জন্যই বদজিনটা সোনালীকে মারতে এসেছিল, কিন্তু একটুর জন্য পারেনি। আজ ওই বদজিনটাকে আমি শেষ করে ফেলব। আমার বাবাকে 4টা মোমবাতি আর একটা কাপড়ের টুকরা নিয়ে আসতে বলা হয়। কবিরাজের কাছে আরো কিছু জিনিস ছিল, সেগুলোর নাম আমরা নাই বা বললাম। আমি বাদে সবাইকে ঘরে যেতে বললেন। তিনি ঘর অন্ধকার করে দিলেন এবং অন্য ভাষায় কি সব মন্ত্র আওড়াতে লাগলেন। আমি অজ্ঞান হয়ে 15 দিন পর আমার ঘুম ভাঙে। আমার শরীরে তখন অনেক ব্যথা। কেন কিভাবে হয়েছে আমি জানি না। আম্মু জিজ্ঞেস করলে বলে, তুই যখন অজ্ঞান হয়ে যাস তখন কবিরাজ আমাদের ভেতরে আসতে বলে। আমরা ভেতরে গিয়ে তোকে অজ্ঞান অবস্থায় পাই। কবিরাজ বললেন, ওই বদজিনকে আমি তাড়িয়ে দিয়েছি। সেই 7 দিন পর আর কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই। তো এই ছিল ঘটনা। লাগবে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালোর দলেই আছেন। আমি ঐশী, চট্টগ্রাম থেকে। আমি 2016 থেকে আপনার শো ভূত এফএমের সাথে আছি। ভূত.com-এ পরপর 2 বার ঘটনা পাঠিয়েও সিলেক্টেড না হয় ব্যথিত মন নিয়ে আবার লিখতে বসলাম। জানি না এবারও ঘটনা সিলেক্টেড হবে কিনা। আমার ঘটনা আপনার মুখ থেকে শোনার ইচ্ছা কখনো পূরণ হবে কিনা। আমার ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমি গুছিয়ে লিখতে পারি না, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনা 1। আমার বয়স যখন 3 বছর তখন থেকে আমরা চট্টগ্রামের দোহাজারি নামক একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। প্রায় 10 বছর এই এলাকায় ছিলাম, তবে বেশ কয়েকবার বাসা পাল্টানো হয়। আমরা নতুন বাসায় ওঠার কিছুদিন পরের ঘটনা যখন ঘটে তখন আমি ক্লাস 4-এ পড়ি।
আমরা যে বাসায় থাকতাম সেটি ছিল একটি কলোনি টাইপের। পুরো কলোনিটা নতুন তৈরি করা হয়েছিল। আমাদের বাসার সামনে বড় উঠান ছিল, সেই উঠানে ছিল একটা শিমুল তুলার গাছ। এই গাছকে ঘিরে আমাদের সাথে ঘটে গেছে অনেক ঘটনা। গাছের সাথে লাগোয়া একটা দাওয়া ছিল। কাজ শেষ করে প্রতিদিন সন্ধ্যায় মহিলারা দাওয়ায় বসে গল্প করত, সাথে আমার মাও। তখন লোডশেডিং হতো খুব বেশি। তেমনি এক পূর্ণিমার সন্ধ্যায় মহিলাদের গল্পের আসর শেষ হওয়ার আগেই লোডশেডিং হয়। তাই সবাই যে যার ঘরে চলে যায় আলো জ্বালাতে। মাও গেল আলো জ্বালাতে। আমি তখন সেই তুলা গাছের দিকে পিঠ দিয়ে বসেছিলাম, আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি তখন চুল খোলা রেখেছিলাম, আর আমার তখন কোমর অবধি লম্বা চুল ছিল। আমার মতো লম্বা চুল আশেপাশে কারোর ছিল না। হঠাৎ আমার চুল ধরে কেউ খুব জোরে টান দিল। আমি ব্যথায় কোঁকিয়ে উঠলাম। তখনই আমার মা এবং আশেপাশের কিছু মহিলা হাতে বাতি নিয়ে ছুটে এলো। আমি সবাইকে বললাম কেউ আমার চুল ধরে টান দিয়েছে। সবাই এদিক সেদিক দেখলো, কিন্তু কারো অস্তিত্ব পেল না। এই জায়গাটা ছিল এমন যে কেউ যদি তুলা গাছ পর্যন্ত বা তার পেছনে আসতে বা যেতে চায়, তাহলে আমাদের সামনে দিয়েই তাকে যেতে হবে। পূর্ণিমার রাত হওয়ায় চারিদিকে জ্যোৎস্না ছিল। আমার সামনে দিয়ে কেউ চলে গেলে আমার তাকে দেখার কথা, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। খুব ব্যথা আর সাথে ভয়ও পেয়েছিলাম। পরের দিন সকালে সেই তুলা গাছের একটি ডালে আমার এক গাছে চুল পেঁচানো অবস্থায় সবাই দেখতে পায়। ঘটনা 2। আমার মা তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। আমাদের বাসার বাইরে টয়লেট ছিল। একদিন রাতে মায়ের হঠাৎ টয়লেট যাওয়ার প্রয়োজন হলে মা আমাকে ডেকে নিয়ে যান। আমি বাইরে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর মা বের হয়ে আসলেন। বাসায় যাওয়ার সময় মা শিমুল তুলার গাছটির দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ আমাকে নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। জিজ্ঞেস করলাম তারা এই গাছ সম্পর্কে কিছু জানে কিনা। সবাই না সূচক জবাব দিল এবং মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মা তখন বলল গতকাল রাতে তিনি তুলা গাছের নিচে একটা কালো অবয়ব দেখেছেন, যার চোখগুলো ছিল টকটকে লাল। তার ভাষ্যমতে সেই অবয়বকে দেখার পর থেকে তার পেটে থাকা আমার বোনের নড়াচড়া বন্ধ। এরপর একজন ভালো তান্ত্রিক এনে মায়ের ঝাড়ফুঁক করানো হয় এবং কিছুদিন পর সুস্থভাবে আমার বোনের জন্ম হয়। তবে তান্ত্রিক বলেছিলেন এই তুলা গাছে কিছু খারাপ জিন আছে, গাছটা দ্রুত কেটে ফেলতে হবে। ঘটনা 3। আমাদের যাদব নামের এক প্রতিবেশী ছিলেন। তিনি কিসের ব্যবসা করতেন সেই সম্পর্কে কখনো কাউকে বলতেন না, তবে তিনি প্রতিদিন অনেক রাতেই বাসায় ফিরতেন। দিনটি ছিল শনিবার। রাত প্রায় 1টার দিকে তিনি বাসায় ফিরছেন। রাতের খাবার শেষ করার পর হঠাৎ তার সিগারেট খাওয়ার ইচ্ছে হয়। যাদববাবু সিগারেট খাওয়ার জন্য ঘর থেকে বের হন এবং শিমুল তুলার গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকেন। তিনি এই গাছ সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু বিশ্বাস করতেন না। উনি সিগারেট খাওয়া শেষ করে যেই না ঘরে ফিরতে যাবেন, ঠিক তখনই তার মনে হলো তিনি সেই তুলা গাছের সাথে আটকে গেছেন। এমন অবস্থা যে তার মনে হচ্ছে কেউ তাকে গাছের সাথে বেঁধে ফেলেছে। তিনি চিৎকার করছেন, কিন্তু কেউ তার ডাক শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর তিনি দেখতে পান তার সামনে আবছা এক নারী অবয়ব দাঁড়ানো। সেই অবয়বের চোখের জায়গায় যেন আগুন জ্বলছে। এক হাত সমান লাল টকটকে জিহ্বা তার মুখ দিয়ে বেরিয়ে আছে। যাদববাবু নিজেকে আর সামলাতে পারলেন না, সেন্সলেস হয়ে যান। পরের দিন সকালে যাদব বাবুকে পাওয়া যায় একটা আবর্জনার স্তূপে। পরে তাকে উদ্ধার করে জ্ঞান ফিরিয়ে আনা হয়। যাদব বাবু নিজের মুখে সব ঘটনা খুলে বলেন। পরবর্তীতে তিনি সুস্থ হয়ে গেলেও মাঝে মাঝে স্বপ্নে সেই নারী অবয়বকে দেখতে পেতেন। এই সমস্ত ঘটনা আমাদের বাড়িওয়ালাকে বলা হলে তিনি কিছু হুজুর ডেকে নিয়ে এসে রিচুয়াল করেন এবং গাছটি কেটে ফেলেন। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা সিলেক্টেড যদি হয় আমাকে কল করে বা ইমেল করে জানাবেন। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আরো ঘটনা আছে, ধীরে সুস্থে লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত.com এর সাথে থাকবেন। ধন্যবাদ। ঐশী দাস, পটিয়া, চট্টগ্রাম। আমরা প্লে করছি আমাদের আজকের এপিসোডের অডিও ক্লিপটি, শুনুন তাহলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
আমার নাম রাসেল ভাই মোহাম্মদ মাহবুবুল আলম সোহাগ। আমার বাসা পাবনার ঈশ্বরদীতে। আমি এখন পাবনার এডওয়ার্ড কলেজে লেখাপড়া করতেছি। আমি প্রায় রাসেল ভাই 2015 সাল থেকে ভূত এফএম শুনতাম। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পর আমি এখন পর্যন্ত ভূত.com শুনতেছি। তো রাসেল ভাই, সবার গল্প শুনতাম, নিজের কাছে ভালো লাগতো, তো কখনো নিজের গল্পটা পাঠানো হয় নাই। তো আজকে ভাবলাম যে পাঠিয়ে দিই। যদি আপনাদের কাছে ভালো লাগে আমার সত্য ঘটনাটা অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নাই। আসলে বলতে পারবো না যে আমার ঘটনাটা একেবারে ভয়ানক নাকি, সেটা দর্শকই বলবে। তো ভাই বেশি কথা না বলে চলুন আমার সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই আমার ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকে। আমাদের দেশের বাসা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হর গ্রামে। তো আমার জন্মের পরে আমি, ছোট বাচ্চারা যেমন সাধারণত অনেক সুন্দর হয়, তেমন আমিও অনেক সুন্দর ছিলাম। তো ভাই আমরা হচ্ছে 3 বোন আর আমি একটা ছেলে, আমার আব্বু আম্মুর। তো আমার এলাকাটা একটু বর্ণনা দিয়ে দিই রাসেল ভাই। আমার যে দাদির বাসার পাশেই আমার একটা সম্পর্কের নানি হয়, তার বাসা ছিল। তো ওনার বাসা আর আমার বাসার মাঝে পিছনের সাইডে একটা গলির মতো একটা রাস্তা ছিল। তো বাড়ির পিছনের সাইডে 2টা পুকুর ছিল আর একটা শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের পাশে একটা বাঁশের ঝাড়ের মতো ছিল। আমরা সচরাচর বাড়ির সামনে দিয়ে যাওয়াত করতাম, কিন্তু যখন আমরা ওই বাড়ির নানির বাসায় যেতাম তখন আমরা ওই বাড়ির পিছনের গলিটাই ব্যবহার করতাম, তাহলে অনেক কাছে হইতো বাসাটা। তো রাসেল ভাই, তো আমাকে সচরাচর আমার দাদি বেশি বাড়ির বাইরে নিয়ে যেতে দিত না, ছোট যখন ছিলাম তখন। তো একদিন আমার ওই নানি আমার আম্মুকে বলে যে তোমার ছেলেকে আমার বাসায় একটু নিয়ে আসো, আমি একটু দেখি, আমার বয়স হয়ে গেছে, আমি তো আর যেতে পারি না, একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো আমার আম্মু একদিন দুপুরের দিকে আমাকে কোলে করে এই বাসার পিছনের যে রাস্তা ওটা দিয়ে নিয়ে যাচ্ছিল। তো রাসূল ভাই বলে রাখি প্রথমে যে আমার ওই নানির সাথে একটা জিন থাকতো, যেটা আপনার ওই শিমুল গাছে থাকতো আর কি। এটা পরে আমার আম্মুদের থেকে আমরা শুনছি যে, তো যেদিন আমাকে ওই নানির বাসায় নিয়ে যাচ্ছিল, তখন আম্মু যেই আমাদের বাসা থেকে ওই গলি দিয়ে নানির বাসায় যাবে, শিমুল গাছটা যখনই পার হয়েছে, হঠাৎ করে আমার আম্মু খেয়াল করে যে আমি আর নড়াচড়া করতেছি না, কোনো আওয়াজ করতেছি না। তখন আমার আম্মু খেয়াল করে যে আমার গালে বড় বড় আঙ্গুলের ছাপ, আমার গালটা একদম লাল টকটকা হয়ে আছে, আর আমার গালে 5টা আঙ্গুলের ছাপ। তো এটা দেখে আমার আম্মু চিল্লায় উঠছে যে কি হলো, সবাই ডাকাডাকি শুরু করলো। আমার দাদিরা গেল, আমার আব্বু বাসায় ছিল না, আব্বু অফিসে ছিল, আমার আব্বু ঈশ্বরদীতে চাকরি করে সরকারি। তো সেক্ষেত্রে আব্বু অফিসে ছিল। আমার দাদিরা আসলো, আসার পরে দেখে এই অবস্থা। আমার ওই নানির, যেহেতু আমার বাসার থেকে আমার আম্মু নানির বাসার উদ্দেশ্যে রওনা দিছিল, তো আমাকে সর্বপ্রথমে নানির বাসায় নিয়ে যায়। ওখানে আমার একটা ফুফা ছিল যে মসজিদে নামাজ কালাম পড়াইতো, ধার্মিক ছিল। তো ওনাকে ডেকে নিয়ে আসে, আসার পরে আমাকে ঝাড়াফু দিয়ে সুস্থ করে তোলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। তারপরে আমার ওই ফুফা সবাইকে বলে যে তুমি যখন বাবুকে ওই বাসায় নিয়ে যাচ্ছিল, তখন ওকে একটা জিন দেখে ওর কোনো কারণে রাগ হওয়ার কারণে ওই বাচ্চাকে একটা চড় মারে, যার কারণে বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলছিল। তো এখন একটু ওকে দেখে শুনে রেখো, আর ও যেন ওকে যে বাসার বাইরে যেন বেশি না নিয়ে যাওয়া হয়। তো রাসেল ভাই, এটা শোনার পরে আমার দাদিরা খুব টেনশনে পড়লো, আমাকে আর বেশি আমার বাইরে নিয়ে যেতে দিত না। আমার বোনেরা আমাকে কোলে করে বাইরে নিয়ে যেতে চাইতো হাঁটাহাঁটি করার জন্য, তাও নিষেধ করে দিল। আমার আব্বু আসলো বাসায়,
আব্বু কথাটা শোনার পর আম্মুর উপর খুব রাগারাগি করলো, করার পরে নিষেধ করে দিল সবাইকে যেন আমাকে কেউ আর বাসার বাইরে না নিয়ে যায়। আমাকে তাবিজ দিয়ে দিল হাতে বাঁধার জন্য, আম্মুকে বলে দিছিল যে তাবিজ যেন কখনো না খুলে। তো তারপরে রাসেল ভাই অনেকদিন আর কোনো সমস্যা হয় নাই। তো একদিন আমার যে নানি, আমার আম্মুর আম্মু, ওনার বাসা ছিল হচ্ছে পাশের গ্রামে। তো একদিন বিকালের দিকে উনি আমাদের বাসায় আমার সাথে দেখা করার জন্য আসে, আমাকে দেখতে আসে। তো দেখে আসে, সবার সাথে কথা বলে বাসায় যেতে যেতে আমার নানির প্রায় একটু রাতই হয়ে যায়। গ্রামে তো, গ্রামে প্রায় 8-9টা অনেক রাত। তো ওই টাইমে উনি বাসায় যাচ্ছিল। তো উনি যখনই ওই গলি দিয়ে যাচ্ছিল, আপনার যখনই শিমুল গাছটা পার হয়েছে তখনই উনি দেখে যে ওনার মনে হচ্ছিল যে পিছন থেকে হয়তো বা কেউ আসে। উনি সাথে সাথে হাইটে হেঁটে আসতেছে। তা গ্রামের মানুষ রাসেল ভাই, তো উনি বলল যে এই পিছনে কে রে? তো কোনো আওয়াজ আসছে না। তো হঠাৎ দেখায় যে বাসের ঝাড়ের ভিতর থেকে মানে শনশন শনশন এরকম একটু সাউন্ড আসতেছে। তো নানি মনে করছে হয়তো বা কোনো জীবজন্তু হবে, সাপ হবে। তো নানি আবার সামনের দিকে হাঁটা শুরু করছে। তো যেই সামনের দিকে তাকায় হাঁটা শুরু করছে রাসেল ভাই, তখনই আমার নানির নাম ধরে পিছন থেকে ডাক দিচ্ছে একবার, বাসের ঝাড়ের থেকে, যে একটু এদিকে আয় সন্ত, এভাবে ডাক দিছে। তাম্মু দাঁড়াইছে, বলে কে? আর কোনো কথা বলে না। আবার যে সামনের দিকে হাঁটা শুরু করছে তখন আবার ডাকে, নাম ধরে ডাকে। তো ওই সময় রাসেল ভাই পিছনে তো থাকার কথা নাই। তো নানু একটু খেয়াল করছে যে কি, তখন দেখে রাসেল ভাই যে ওই বাসের ঝাড়ের ভিতরে দেখে একটা মানে দুইটা চোখ, মানে অনেকটা বিড়ালের চোখের মতো, কিন্তু সাধারণ বিড়ালের চেয়ে অনেক বড় 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 চোখ, একদম লাল টকটকা, মানুষটা রক্ত চোখ, বড় বড় করে নানির দিকে তাকায় আছে আর নানিকে কাছে ডাকতেছে। তো এটা দেখে নানি তো খুবই ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার ফলে নানি বাসায় যাওয়া ভুলে সোজাসুজি দৌড়ায় আমাদের বাসায় চলে আসে। আজকে আব্বুকে খুলে বলে যে এই ব্যাপার। তো আম্মু তখন আর নানিকে আর বাসায় যেতে দেয় না, যে আজকে রাত্রে তুমি আমাদের এখানে থেকে যাও। তো নানি আমাদের বাসায় সেদিন থেকে যায়। যাওয়ার পর রাসেল ভাই প্রায় অনেকদিনই এমনই ছোটখাটো ঘটনা প্রায় ঘটতেছিল। তো এর কিছুদিন পরে রাসেল ভাই আমরা আমাদের দাদির বাসা থেকে আমরা পাশের গ্রামে আমার জায়গা কিনে আমার আব্বু বাসা করে, আমার নানির বাসার এলাকায়, ওখানে বাড়ি করে। তো আমরা ওখানে চলে যাই। তো রাসেল ভাই ওখানে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি মারা যায়। তো আমার দাদি মারা যাওয়ার পরে আমরা গ্রামে আমার আব্বুর মন টিকতেছিল না। তারপর আমার আব্বু যেহেতু ঈশ্বরদীতে চাকরি করত, শহরে চাকরি করত, সেই ক্ষেত্রে রাসেল ভাই যাতায়াতের একটু সমস্যা ছিল, যার কারণে আমরা পরিবার সহ করে আমরা ঈশ্বরদীতে চলে আসি। ঈশ্বরদীতে আসার পরে রাসেল ভাই আমরা যে পোস্ট অফিস কলোনি থাকে, আমার আব্বু যত রেলের চাকরি করতো, পোস্ট অফিসের চাকরি করতো, ডাক বিভাগে, রেলওয়ে ডাকে। তো সেক্ষেত্রে আমরা পোস্ট অফিস যে কলোনি, রেল কলোনি, ওটাতে আমরা উঠি। এটা দোতলা বাসা ছিল কলোনির ভিতরে। তো এই কলোনিতে আমরা ওঠার পরে কিছু সমস্যার সম্মুখীন হই প্রথমে। তো আমি তখন ছোট ছিলাম, যেহেতু ওগুলো আম্মুর থেকে পরে শোনা। তো একদিন আমার বড় আপার নাম হচ্ছে মুক্তি। তখন বড় আপার বয়স হচ্ছে আপনার এই 10-11 এমন হবে। তো আমার বড় আপা আমার কাপড় চোপড় ম্যাট দেওয়ার জন্য ছাদে গেছে। ছাদে গেছে। আমি প্রথমে আসলে আমি কলোনির একটু বর্ণনা দিয়ে দিই। কলোনিটা আসলে অনেক বড়, এখানে সরকারি চাকরিজীবী সবাই থাকে। আর আমরা ওখানে একটাই দোতলা বাসা ছিল, আমরা দোতলায় থাকতাম, নিচে একটা ফ্যামিলি থাকতো, আর আসলে সব একতলা বাড়ি, মানে কলোনির ভিতরে ঘেরা দেওয়া আর কি। পাশে একটা পুকুর ছিল, মানে অনেক গাছপালা দিয়ে ঘেরা রাসেল ভাই। আর আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখে নিবেন। তো তারপরে রাসেল ভাই যখন আমার আপু আমার জামা কাপড় ওই দোতলার ছাদে নাইট দিতে গেছিল প্রায় ভোর দুপুর বেলা, তখন হঠাৎ করে আপু খেয়াল করে যে ছাদের কিনারে এক সাইডে
একটা প্রায় আপুর বয়সেরই এই 8-9 বছরের একটা মেয়ে দাঁড়ায় আছে, চুল ছেড়ে দিয়ে এই দাঁড়ায় আছে। তো আমার আপু ওখানে তেমন, আমার আপুর কেউ খেলার ছিল না, যেহেতু আপুর বয়স অল্প ছিল তখন, বড় আপা। তো সেই ক্ষেত্রে আপা যায়, যে বলে যে তোমার নাম কি? তো দেখে মেয়েটা কোনো কথা বলে না। তো আপু ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওই মেয়ের সাথে কথা বলতেছিল। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, আমার আম্মু রান্না বান্না করবে, তো সেজন্য আমার আম্মু আবার কি করছে, আমার বড় আপুকে ডাকার জন্য ছাদে চলে গেছে। ছাদে যা দেখে যে রাসেল ভাই আমার আপু ছাদের ওয়ালের উপরে দাঁড়ায় আছে, আর একটু হলে ধরেন ছাদের থেকে পড়ে যাবে এমন অবস্থা। রাসেল ভাই তারপরে আমার আম্মু দৌড়ায় যায় আমার আপুর হাত ধরে নিচে নামায়। রাসেল ভাই আমার আম্মু জিজ্ঞেস করে যে তুমি ছাদের ওখানে উঠছো কেন, আর টলে তো পড়ে যায় তা। তো আমার আপু জিজ্ঞেস করে যে আমি তো তোর উপরে উঠিনি। আপু তখন মানে হুশ আসছে যে আপু কোথায় দাঁড়াইছিল, মানে রাসেল ভাই একেবারে ছাদের কিনারে, আর একটু হলে পড়ে যাবে। তো তারপরে রাসেল ভাই আপু জিজ্ঞেস করলো যে তুমি ওখানে কেন গেছো? তো জিজ্ঞেস করে যে আমি এখানে তো একটা মেয়ে দাঁড়ায় আছে, আমার সাথে কথা বলতেছিলাম। তা আম্মু বলে কই মেয়ে? পরে আপু জায়গায় দেখে যে ওখানে কোনো মেয়েই নেই। তা আম্মু বিষয়টা সেভাবে নেয় না। তা আম্মু আপুকে নিয়ে আসার পরে রাসেল ভাই, তো তারপরে কিছুদিন পর থেকে আমার প্রচন্ড জ্বর, আমারও জ্বর আপুরও জ্বর, এত পরিমাণে জ্বর সারেই না, মানে একেবারে না বাঁচার মতো অবস্থা। আর কিছুদিন পর পরই ধরেন আমাদের বাসায় কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমার আম্মু একটা জিনিস এখানে রেখে দিচ্ছে, ওই জিনিসটা ওখানে পাওয়া যাচ্ছে না, মানে এই সামনে রেখে দেয় আর পাওয়া যায় না, এমন ঘটনা দিন হচ্ছিল। তারপরে রাসেল ভাই আমরা কলোনিটা চেঞ্জ করি, আমার আব্বা শহরে একটা জায়গা কিনে ওখানে আমরা বাসা করি, এখন পর্যন্ত আমরা ওই বাসাতেই থাকি। তো রাসেল ভাই, তো এখানে এই ঘটনাটা যখন এখানে হচ্ছিল, তো আমরা চেঞ্জ করে আমাদের নতুন বাসায় চলে যাই। তো যাওয়ার পর থেকে রাসেল ভাই আর কোনো সমস্যা হয় নাই অনেকদিন প্রায়। তো আমি আস্তে আস্তে বড় হই, আমার বড় বিয়ে হয়ে যায়, আর মেজো অপরা বিয়ে হয়ে যায়। জাস্ট আমার বাসায় আমি, আমার ছোট আপু আর আম্মু থাকতাম। তো আব্বুর বেশিরভাগ রাতের সময় ডিউটি করতো, আব্বু আর ডে ডিউটি করতো না। তো রাসেল ভাই আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠে যাই। আমার মূল ঘটনা প্রায় এখান থেকেই শুরু রাসেল ভাই। আমি যখন 10-এ উঠে যাই, তো আমার যে স্কুলটা ছিল রাসেল ভাই, ওই স্কুলটা ছিল ওই কলোনি থেকে 2 মিনিট দূরে হবে। তো রাসেল ভাই আমি একদিন স্কুলে যাই, আমার এসএসসি পরীক্ষার আগে, মডেল টেস্ট পরীক্ষার আগে এই ঘটনা। তো আমি স্কুলে যাই, তো আমার বন্ধুরা বললো যে সবাই চলো আজকে আমরা একটু ফুটবল খেলবো। তো রাসেল ভাই ফুটবল খেলবে, তো আমরা সব বন্ধুরা মিলে মাঠে গেলাম। মাঠটা ছিল হচ্ছে রাসেল ভাই, মাঠটার নাম ছিল স্টেডিয়াম মাঠ। স্টেডিয়াম মাঠের পাশেই ছিল ওই কলোনিটা রাসেল ভাই, আমরা যে প্রথমে থাকতাম ওই কলোনিটা রাসেল ভাই। তো রাসেল ভাই আমরা ওখানে খেলতে গেলাম। তো বন্ধুরা খেলার পরে, তো সেদিন আবার একটু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই, সেজন্য আমরা ফুটবল খেলার প্রোগ্রামটা করছিলাম। তো বৃষ্টি হওয়ার ফলে খেলার পরে আমাদের সবার গায়ে মোটামুটি কাদা লেগে গেছিল। তো আমরা ভাবলাম, প্রথমে বলছিলাম রাসেল ভাই ওই কলোনিতে একটা পুকুর ছিল, তো আমরা সব বন্ধুরা বললাম যে ঠিক আছে আমরা ওই পুকুরে খেলার পরে গোসল করে তারপর সবাই বাসায় যাবো। তো রাসেল ভাই আমি বললাম ঠিক আছে চলো সবাই যাই। তো সবাই গেলাম। যাওয়ার পরে রাসেল ভাই আমরা সব বন্ধু বান্ধব ওই কলোনির ভিতরে ঢুকলাম। ঢুকে সব বন্ধুরা তো পুকুরে নেমে গেছে আগেই। তো আমি কলোনির ভিতরে ঢোকার পর থেকে রাসেল ভাই, একদম ঢোকার পর থেকে আমার মানে মনে হচ্ছিল, আমার একটু অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, যে আমার ঘাড় এত ভার হয়ে আছে, মনে হচ্ছে ঘাড়ের উপর 3-4 জন বসে আছে রাসেল ভাই। মানে এত পরিমাণে শরীর খারাপ হতে লাগতেছিল, মানে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। তো লাস্টে আমি আমার বন্ধুদের বলে আমি ওখান থেকে চলে আসি রাসেল ভাই, যে আমার শরীর খারাপ করতেছে, আমি আর গোসল করব না, আমি বাসায় যাই, তোমরা থাকো। এটা বলে রাসেল ভাই আমি চলে আসি। বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমার প্রায় 1 সপ্তাহ জ্বর, মানে জ্বর সারেই না। তো তারপরে রাসেল ভাই আমি প্রায় স্কুলে আমার যাওয়া বন্ধই হয়ে যায়।
তো তারপরে এরকম 9 দিনের দিন আমার জ্বরটা একটু সারে। তারপর থেকে রাসেল ভাই আমি মানে স্কুলে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম। রাসেল ভাই জ্বর সেরে যাওয়ার পর আমি প্রায় স্কুলে যাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো জ্বর সারার পর থেকে রাসেল ভাই আমার সাথে নতুন নতুন সমস্যা শুরু হচ্ছিল। যেমন আমি যখন বাসার ভিতর থাকতাম অকারণে আমি রেগে যেতাম। মানে আমার বাসায় এত সমস্যা শুরু হলো রাসেল ভাই যা বলা যাবে না। যে আমার আব্বু আম্মুর সাথে রাগারাগি, এই ছোট ছোট কথাই রাগারাগি মারামারি পর্যায়ে চলে যেত। আমি যখনই রাসেল ভাই বাসার বাইরে থাকতাম তখন সবকিছু ঠিক, কিন্তু যখনই আমি বাসায় ঢুকবো রাসেল ভাই তখনই মানে কি হয়ে যায় রাসেল ভাই যে মারামারি পর্যায়ে চলে যায় রাসেল ভাই। তো এই কারণে আমি স্কুলেও যাই না, আবার বাসার বাইরে থাকলে ঠিক ভালো থাকি, আবার ভিতরে ঢুকলেই আপনার ধরেন ঝামেলা শুরু হয়ে যায়। তো সেই জন্য বাসার আব্বুর যারা বন্ধু বান্ধব ছিল মহল্লায়, তারা আব্বুকে বলছিল যে হয়তো বা সোহাগের কোনো সমস্যা আছে, তোমার একটু ডাক্তারের কাছে দেখাও বা একটা হুজুরে দেখাও। তো আমার সাথে কিন্তু তখন আসলে কোনো সমস্যা নেই, খালি বাসায় ঝামেলা মারামারি, এই ঝগড়াঝাটি, এটা আপুর সাথে ছোট আপুর সাথে আমার ঝগড়াঝাটি, অশান্তি। মানে এক কথায় আমি বাসায় মেয়ে মনে সহ্যই করতে পারতাম না। আমার রুমে আমি যখন থাকতাম আসলে আমি রুম সবসময় ভিতর থেকে তালা মেরে রাখতাম, আর আমার রুমে কাউকে ঢুকে দিতাম না রাসেল ভাই। তো একদিন আমার আম্মু আব্বুকে বলে যে তুমি একটু যাও আমাদের মসজিদের হুজুরকে একটু ডেকে আনো, স্বাভাবিক দেখাও। তো রাসেল ভাই আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো হুজুরের সাথে দেখা গেল আমাদের মাদ্রাসা মসজিদ, তো ওখানে যায় কথা বলে। তো কথা বলার পরে হুজুর বাসায় এসে আমার ঝাড়াফু দেয়, পানি পরে দিয়ে যায়, দিয়ে চলে যায়, বলে তেমন কিছু না, সমস্যা নাই, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন আর দেখে শুনে থাকতে বলেন, তাহলেই হবে। তো বলে চলে যায়। তো রাসেল ভাই ওই দিন রাত্রে থেকে ঘটনাটা আরো বেড়ে যায় রাসেল ভাই। তো তখন শীতের সময় ছিল রাসেল ভাই, শীতের সময় ছিল, মানে শীত কেবল পড়ছে। তো আমার একটা অভ্যাস ছিল রাসেল ভাই, গরম হোক শীত হোক আমি ফ্যান দিয়ে কাঁথা মোড় দিয়ে শুয়ে থাকতাম। তো তখনও রাসেল ভাই আমি কম্বল গায়ের উপর দিয়ে আমি ফ্যান সাইড দিয়ে শুয়েছি। তো ফ্যান সাইড দিয়ে শুয়েছি রাসেল ভাই। তারপরে আমার এত পরিমাণে শীত লাগতেছিল, মানে শীতের এমনি দিন, তাও পরিমাণে এত পরিমাণে রুমটা ঠান্ডা হয়ে গেছিল। রুমের বাইরে গরম রাসেল ভাই, কিন্তু রুমের ভিতরে এত ঠান্ডা মানে বলা যাবে না। তারপর আমি ওইটা ফ্যান অফ করে দিয়ে 2টা কম্বল নিয়ে আমি শুলাম। শোয়ার পরে রাসেল ভাই আমার মানে একটু অন্যরকম লাগতেছিল, মনে হচ্ছে আমার ঘরে অন্য কেউ আছে, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। তো দোয়া কালাম করে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে রাসেল ভাই মানে হয় না যে হালকা ঘুম ভেঙে যায়, এই পাশ ওপাশ হলে, মানে ডান পাশ থেকে বাম পাশে হলে ঘুমটা ভেঙে যায় বা হালকা হয়ে যায়। তো হঠাৎ আমার মানে এই পাশ ডান কাছ থেকে আমি বাম পাশে হয়েছি। বাম পাশে হচ্ছে আমার একটা আমার টিভি সাইডে, মানে খাটের পাশে বাম সাইডে হচ্ছে ফাঁকা। তো আমি যেই ডান সাইড থেকে বাম পাশে হয়েছি, হালকা চোখ খুলছে, তখন রাসেল ভাই আমি খেয়াল করলাম যে কেউ যদি মানে 2টা হাত খাটের উপরে রেখে, মানে মাথাটা হাতের উপরে রেখে আমার দিকে তাকায় আছে, ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু চোখটা লাল টকটকা বড় চোখ আর দাঁত বার করে মানে আমার দিকে ভয়ানক ভাবে হাসতেছে। আসলে আমি এখন বলতেছি, আমি আমার রুমে বসেই রেকর্ড করতেছি আর আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই এই ঘটনাটা বলতে, যে আমি মানে সেদিনকার যে চেহারা রাসেল ভাই আমি ওটা ভোলার মতো না রাসেল ভাই। আমার দিকে লাল চোখ করে তাকায় আছে, মনে হচ্ছে আমার পুরো রেগে আছে, কিন্তু হাসতেছে আমার দিকে তাকায় রাসেল ভাই। তখন আমি ভয়ে এক লাফাই উঠি রাসেল ভাই, আমি পেকুর দিয়ে উঠি। ওই দিন আবার রাত্রে আমার আব্বু ছুটি ছিল, তো আমার আব্বু, ছোট আপু, আম্মু সবাই রুমে চলে আসে। আমার রুমে আসার পর থেকে আমার আব্বু চেক করে কি কেউ আছে নাকি, কি হয়েছে। আমি বলি আব্বু এই ব্যাপার, আমি তো ঘামতেছি আসলে, খুব প্রচুর পরিমাণে ঘামতেছি। তারপরে আব্বু খাটের নিচে চেক করে দেখে যে না কিছু নাই, তুমি হয়তো স্বপ্ন দেখছো, তুমি ঘুমায় পড়ো। তো আমি শুয়ে পড়ি।
শুয়ে পড়ার পরে রাসেল ভাই, যেহেতু আমার আব্বু আম্মুর রুম পাশেই, আমার আব্বু এই বিষয়টা একটু খেয়ালে নেয়। তো পরে হুজুরের কাছে এইসব আলোচনা করে, তো হুজুর বলেন সমস্যা নাই, আমি একদিন আপনার বাসায় আসবো না। তো রাসেল ভাই তো একদিন আমার তারপরের দিনই আমাদের মাদ্রাসার হুজুর আর একটা হাফেজ সাহেব এলাকার ওই আসছে, বাসায় আসছে। তো বাসায় আসার পর থেকে রাসেল ভাই ওই যে হাফেজটা ছিল এলাকার, ও বাসায় ঢুকে আমার থেকে তাকানোর পর থেকে রাসেল ভাই ও মানে হুজুরকে রেখে ও বাসা থেকে চলে গেছে। বলছে আমি আসতেছি, আইসে বাসা থেকে চলে গেছে, আর আসে না চলে গেছে। তারপরে হুজুর বলছে যে হাফেজ সাহেব চলে গেল, আচ্ছা আমরা তাহলে পরে আসবো না, হয়তো কোন কাজ আছে। তো হুজুর যায় পরে ওই হাফেজ সাহেবের সাথে দেখা করছে, দেখা করার পরে আপনি চলে আসলেন কেন? তো হুজুরে ওই হাফেজ সাহেব বলছিল যে ওই ছেলের সাথে কিছু আছে, কারণ আমি বাসায় যখনই ওই হাফেজ সাহেব ঢুকছিল তখন ওনারও মানে অস্বাভাবিক লাগছিল, মানে ওনার শরীর খারাপ ছিল, সেজন্য উনি চলে যায়। তো পরে ঘটনাটা আব্বুকে বলে যে এই ব্যাপার, হয়তো আপনার বাসায় কোনো খারাপ কিছু আছে। তো এটা শোনার পরে আমার আব্বু আম্মুকে জানায়, আম্মু এটা শুনে তো অনেক ভয় পায়, আসলে তো আমাদের বাসায় যে ঝামেলা গুলা হচ্ছে এগুলা তো অস্বাভাবিক। তো তারপরে রাসেল ভাই আমার আম্মু একটা হুজুরে আনতে বলে, তো আমার মাদ্রাসার হুজুরকেই বলে। তো হুজুরের একটা বন্ধু ছিল, উনিও আপনার এইসব কাজ করতো, তখন ওনাকে বাসায় নিয়ে আসে বিকালবেলা। তো রাসেল ভাই যেদিন থেকে ধরেন আমার আব্বু হুজুরদের জানাইছে, মানে আমার বাসায় হুজুরদের যাতায়াত বাড়ছে, সেদিন থেকে আমার ঘটনা আরো ভয়ানক থেকে ভয়ানক হচ্ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই যখন ওই হুজুরের বন্ধুকে নিয়ে আমার বাসায় আসছে, আসার পরে আমার ঘরে ঢুকছে, ঢোকার পর থেকে আমার ঘর এত ঠান্ডা, মানে দিনের বেলায় এত ঠান্ডা, ঘর দুপুর বেলা রাসেল ভাই ঠান্ডা, অস্বাভাবিক ঘরে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছে রাসেল ভাই। তো তারপরে ঘরের ভিতর বসে আমিও খাটে বসে আছি। তো হুজুর কি করছে রাসেল ভাই, তো আমার আসলে তারপরে আমার আর কিছু মনে না, হঠাৎ করে আর আমার খেয়াল নাই কিছু। পরে আমি এই ঘটনাটা পরে আম্মুর কাছ থেকে শুনছি যে হুজুর যখন রাসেল ভাই বাসায় ঢুকছিল, ঢোকার পরে আমার রুমে আসার পরে ওই হুজুর এই রুমের ফ্লোরে বসে আর একটা পিতলের এই তোমার কলসি জাতীয় কিছু মাঝখানে রেখে বসে আসন বসানোর পরে রাসেল ভাই উনি আমার হাত ধরে বলে যে হাতের কনিষ্ঠাঙ্গুলি ধরে চেপে ধরে আমাকে কিছু জিজ্ঞেস করে। তো বলে তোমার নাম কি, আমার নাম জিজ্ঞেস করে রাসেল ভাই। তো আমি আমার নাম জানাইলে আমার নাম বলে আমি সোহাগই বলি। তো কিন্তু উনি ওনার দুইটা আঙ্গুল আমার মুখের ভিতর দেয়। তা আমি বল তখন হাসতেছিলাম। সাধারণভাবে মানুষের মুখের মধ্যে আঙ্গুল দিলে মানে হাসার কথা না হতো, আমি বলে অনেক জোরে জোরে হাসতেছিলাম। যখন হাসতেছিলাম রাসেল ভাই, তখন আমার ওই বাসার যেহেতু মানে সেমি পাকা ছিল, মানে দেওয়াল গুলা পাকা ছিল, উপরে টিন ছিল। তো টিনের পরে ধুবুর করে ইট পাথরের ঢেলের আওয়াজ। কিন্তু রাসেল ভাই কোনো ওখানে আমরা আব্বু বাইরে যায় দেখে যে কোনো ঢেল ইট পাটকেল নাই, অটোমেটিক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে উপরে ভাঙিয়ে যাচ্ছে, এরকম অবস্থা রাসেল ভাই দিনের উপরে। তো তারপরে রাসেল ভাই তাও উনি আর কিছু করে না, উনি উঠে বাড়ির বাইরে চলে যায়, যে আব্বুকে বলে যে ছেলের সাথে হয়তো একটা সমস্যা আছে, তো আপনার মাদ্রাসা থেকে 2টা হাফেজ নিয়ে আসেন। তো সরি রাসেল ভাই, একটা হাফেজ আনার কথা বলছিল, ছোট বাচ্চা একটা আনার কথা বলছিল। তো মাদ্রাসায় একটা ছেলে ছিল, নাম ছিল আবু, বাচ্চা ছিল হাফেজ। তো ওকে নিয়ে আসে, যেহেতু মাদ্রাসার হুজুরও ছিল, তো ওকে নিয়ে আসে রাসেল ভাই। আনার পরে ওই দিনই আবার আসন বসার পরে বিকালের দিকে তো ওই আবু চালাতে সরিষার তেল দিয়ে ওকে দেখতে বলে যে দেখো তো কিছু দেখতে পারো নাকি। তো তখন আমি নর্মাল রাসেল ভাই, তখন মুখ দেখতে বলে। তখন দেখার পরে রাসেল ভাই ওই আব্বুরা পাশের রুমে যায়, কথা বলতে থাকে। তো আবার আমার রুমে এসে জিজ্ঞেস করে যে তোমার কেমন লাগে, তোমার কি মনে হয় যে তোমার আশেপাশে কেউ আছে? আমি বলি যে হ্যাঁ, আমার মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, এরকম আমি বলি। তো
তো তারপরে রাসেল ভাই ওই হাফেজ বাচ্চা হাফেজ ডাকে, ওকে আবার দেখতে বলে, আমার সামনে বসায়। তো রাসেল ভাই পরে ওই বাচ্চা বলে যে আমি আমার চারার মধ্যে দুজনে দেখতে পারতেছি, একটা হচ্ছে দুজনে মহিলা দেখতে পারতেছি, যে একজন একটু বয়স্ক আর একজন একটু অল্প বয়স্ক, মানে একজনের বয়স হচ্ছে আপনার প্রায় 20 থেকে 25-এর মধ্যে, আর একজনের বয়স হচ্ছে আপনার একটু বেশি বয়স্ক আর কি। তো এটা বলে, তো তখন ওই হুজুর বলে যে আপনি, আমার বুকে বলে যে আপনার ছেলের সাথে 2টা পরী আছে, মানে মহিলা জিন আছে, যাদের পরী বলা হয় আর কি, আছে। যার কারণে ও আপনার মহিলা মানুষ সহ্য করতে পারে না, যার কারণে ও যখনই বাসার ভিতরে ঢোকে তখনই ও আসর করে, যার ফলে আপনাদের সাথে ঝামেলা করে। আর যত বাসার বাইরে গেলে ওর উপরে এই আসরটা একটু কম হয়, যার কারণে বাসার বাইরে ও সবার সাথেই ভালো, খালি বাসায় যখন ঢুকে আপনারা খেয়াল করেন, বাসায় ঢুকলে আপনার ও এইরকম ক্ষিপ্র হয়ে যায়, আর ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এই কারণে আর কি। আমার আম্মু বলে হ্যাঁ এই ব্যাপারে তো তোর রুমে কাউকে ঢুকতে দেয় না। তো এই হওয়ার পর থেকে রাসেল ভাই তো হুজুর বলে তাবিজ দিয়ে পানি পড়া দিয়ে চলে যায় যে এটা পরে রাখবেন হাতে সবসময়। তো আমি রাসেল ভাই তাবিজ আমার বিশ্বাস রাখি না, আমি তাবিজে বিশ্বাস রাখি না। তো আমি 2-1 দিন ভালো যায়, পরে থাকি, সমস্যা নেই। পরে একদিন স্কুলে যাই, ওই আবার খেলাধুলা করি টিফিনে আমরা। তো টিফিনে খেলাধুলা করতে লাগে, আর আসলে কখন ওই তাবিজ ছিঁড়ে কোথায় পড়ে গেছে আর খেয়াল করিনি, বাসায় আসছি খেয়ালও নাই। তো রাসেল ভাই আমি ওই দিন রাত থেকে আবার সমস্যা শুরু হয়, রাসেল ভাই ভয়ানক অবস্থা ধারণ করে। ওই দিন রাত্রে আমি শুয়ে আছি, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, বেশি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। তো রাসেল ভাই তখন রাত কত বাজবে, ওই দিন আমার আব্বু আবার অফিসে ডিউটিতে আছে, বাসায় শুধু আমি, আমার ছোট আপু, আমার আবার বড় আপুর ডেলিভারি হয়েছে বাচ্চা, তো বাচ্চা আমাদের বাসায় আছে, বড় আপা আছে, ছোট আপা, আমি আর আমার আম্মু রাখছে। তো রাসেল ভাই আমি শুয়ে আছি, তখন রাত 1টা কি 1:30 আনুমানিক, যেহেতু অনেক আগের ঘটনা। তো এরকম আমি তখন রাসেল ভাই ক্লাস 10-এ পড়ি, এটা হচ্ছে আপনার প্রায় 2016 সালের ঘটনা, এখানে 16 সালে মানে শীতের সময়কার। তো তখন রাসেল ভাই আমি যখন শুয়ে আছি তখন রাত 1-1:30 বাজে, তো অনেক রাত্রি। রাসেল ভাই আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি, তো হঠাৎ মানে আমি খেয়াল করতেছি যে আমার লেপের উপর দিয়ে যদি কেউ এরকম হাত বুলায়, মানে মুখের উপর দিয়ে যদি হাত কেউ নিয়ে যায় পরশ মারানোর জন্য, আবার যদি দড়ি বা চুল জাতীয় কিছু যদি ওই লেপের উপর দিয়ে ক্রমাগত লাড়াচাড়া করে, তাহলে একটা অনুভব হয় না রাসেল ভাই, শিশির এটা অনুভব হয়, অমন লাগতেছে। তো আমি রাসেল ভাই আমি একটু ভয় পেয়ে যাই, যেহেতু পূর্বে আমার সাথে কিছু ঘটনা ঘটছে, আমি একটু ভয় পেয়ে যাই। তো ভয় পাওয়ার পরে রাসেল ভাই আমি সম্পূর্ণ লেপের মধ্যে ঢুকে যাই, লেপের মধ্যে মাথা ঢুকাই নিয়ে লেপের মাঝখান থেকে আমি একটু দেখার চেষ্টা করি যে কি আছে নাকি, কেউ আছে নাকি। তো আমি রাসেল ভাই হালকা লেপের মাঝখান থেকে মাথাটা বাইর করে রুমের ভিতরে তাকাই, আমি ডিম লাইট জ্বলতেছিল রাসেল ভাই। তো আমার খাটের পিছনের সাইডে, খাটের সামনের সাইডে হচ্ছে আপনার আমার একটা আলনা আছে, একটা চেয়ার আছে। তো রাসেল ভাই ওই চেয়ারের সাইডে দেখি যে মানে ঘুম অন্ধকার, কিন্তু ওই জায়গায় একটু ঘুম সংযোগ, আমার মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, একটা অবয়ব টাইপের দাঁড়ায় আছে, কিন্তু বোঝা যাচ্ছে যেটা মানুষ দাঁড়ায় আছে। আমি অর্ধেক দেখছি, মানে মাজার উপরে সাইডে, যদি আমি খাটার উপরে ছিলাম পায়ের দিকে দেখতে পারিনি, মাজা থেকে মাথা সাইড পর্যন্ত ঘুমোস অন্ধকার, কিন্তু মনে হচ্ছে চুলগুলো অনেক বড় বড়, মানে বাতাসে এরকম মানে লড়তেছে, এরকম অবস্থা। এইটা দেখে রাসেল ভাই আমি মানে জোরে লাফায় উঠি, লাফায় উঠি। তারপর থেকে রাসেল ভাই আমার আর খেয়াল নাই, আমার আর কিছু খেয়াল নাই। আমার আম্মু পরে ঘটনাটা আবার আমার আম্মুর থেকে শোনা, যে আমি যখন চিল্লাই উঠি রাসেল ভাই, তখন আমার আম্মু জায়গায় ছিল, কারণ আমার ওই যে বড় বোনের বাবু হয়েছিল, তো রাত্রে ওই বাচ্চার কাপড় চেঞ্জ করার জন্য উঠছিল। তখন আমি চেক করে উঠি, আমার বড় আপা, আম্মা, ছোট আপা সবাই রুমে চলে আসে।
আসার পরে দেখে যে আমি খাটের উপরে বসে আছি, কোনো কথা বলতেছি না, কোনো খাটের উপরে বসে আছি, মাথা নিচু করে বসে আছি। তো তখন আমার আম্মু এসে জিজ্ঞেস করে কি হয়েছে চিকুর মালিক, আমি কোনো কথা বলিনি রাসেল ভাই। তখন আমি আমার আম্মুকে ধাক্কা মেরে ফেলাই দিই, তোরা কেন আমার রুমে আসছিস, রুম থেকে বাইর হয়ে যা, আর এখানে কারো আসার দরকার নেই, চলে যায়। এইভাবে কথা মানে হালকা গলা কণ্ঠ ভার মোটা মোটা কণ্ঠে বলতেছে রুম থেকে বার হয়ে যা, তোরা আমার রুমে আসবি না, এইভাবে বলে বাইরে যেতে বলতে। আম্মু ভাই কি হয়েছে হ্যান তেন। তো রাসেল ভাই আমি এত রাগারাগি করতেছিলাম, রাগারাগি করার ফলে আমার আম্মু রাগে আমার আব্বুকে ফোন দেয় যে দেখো সব এরকম পাগলামি করতেছে, তুমি আসো। তো আসো, তো যেই বলছে, তো আমি বলছে আমার আব্বু আমার অফিস থেকে একটা লোকে নিয়ে আমার বাসায় আসছে, কি হয়েছে। আমি তখন বসে আছি রাসেল ভাই। আমার তো একটা কথা বলতে ভুলে গেছি, যখন আব্বু আসতেছিল তখন আমি আবার মোটামুটি নর্মাল হয়ে গেছিলাম। এর মাঝে নর্মাল হয়ে গেছিলাম, আমি আম্মুদের রুমে বসেছিলাম। তখন যে আব্বু রুমে মানে বাড়িতে আসছে, কারেন্ট বিল দিয়েছে, তখন থেকে আমার আর হুঁশ নাই। তখন কি হয়েছে পরের ঘটনা আবার আম্মুর থেকে শোনা যে আব্বু যখন বাসায় আসছিল রাসেল ভাই, ঢুকলো, যেহেতু আমার আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের দিকে খুব মনোযোগী ছিল। বাসায় আসার পর থেকে আব্বু আসার আগে কিন্তু আমি বলতেছিলাম যে আব্বু ডেকে নিয়ে আসো, আমি আজকে বাসায় থাকবো না, আমি আব্বুর অফিসে আজকে থাকবো। কিন্তু যখনই আব্বু আসতেছিল আমি মানে না ওকে আসছে, হ্যাঁ ও কেন আসছে, আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো, আমার কোনো সমস্যা নেই, আব্বুকে চলে যেতে বলো, আমি কোথাও যাব না, এভাবে বলতেছিলাম। আব্বু বললো চলো যাই, আজকে আমার সাথে অফিসে থাকো, ভালো লাগবে নি। তো আব্বুর সাথে যে আঙ্কেলটা আসছিল উনি বললো যে চলো যাই, আমাদের সাথে আজকে একটু বসে গল্প করো। তো আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাচ্ছি না রাসেল ভাই। তো আমি তখনও বলে অনেক ক্ষিপ্র হয়ে উঠি, যেহেতু আমার আপুর বাচ্চা ছিল, তা আপু বাচ্চাটাকে নিয়ে অন্য রুমে চলে যায়। যাওয়ার পরে আমি ওই রুমে রাসেল ভাই জাজিম ছিল, জাজিম বলতে তোষক, মোটা তোষক, ওইটা আমি আমার বাম হাত দিয়ে বলে মাঝখান দিয়ে টান দিয়ে মানে নখের মতো টান দিয়ে আঁচড় মারি ছিঁড়ে ফেলি রাসেল ভাই জাজিমটা। তখন আমার চোখ মুখ বলে অনেক রক্ত লাল হয়েছিল, আর আমার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছিল রাসেল ভাই। তো এটা দেখে আমার আব্বু আমাকে চাপে ধরে যে কি হয়েছে, সবাই অস্বাভাবিক ভাবে তাকায় আছে যে আমার এক হাতে বাম হাতের আঁচড়ে জাজিম মাঝখান থেকে ছিঁড়ে গেছে রাসেল ভাই একেবারে। এই অবস্থা। তারপরে রাসেল ভাই নিয়ে যায়, আমাকে অন্য ঘরে টাইনে নিয়ে যেতে চাই, কিন্তু আমি যাই না, সবাই ধাক্কি করে মানে ফাইলে দিয়ে আমার আব্বুরও পায়ে কেটে যায়। তো তারপরে আমার আব্বু দোয়া কালাম করে বলে আমার ফু দেয়, আয়াতুল কুরসি করে ফু দেয়, অনেক দোয়া কালাম করে ফু দেয়। তারপরে বলে আমি একটু নর্মাল হই, তারপরে আমি একটু স্বাভাবিক হয়ে রাসেল ভাই। তারপরে আমি মানে ঘুমাই যাই, অটোমেটিক আমি ঘুমাই যাই। পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, কিন্তু 11টা-12টা বেজে গেছে ঘুম ভাঙে, কিন্তু তারপর আমার শরীর এত ব্যথা করতেছিল রাসেল ভাই, মানে শরীর মনে হচ্ছিল আমার কেউ মারছে, এমন অবস্থা। তারপরে এরকমই সমস্যা তো প্রায় হচ্ছিল। তো একদিন খেয়েছে, আমি শুয়ে আছি রাসেল ভাই, আবার রাত্রে এই ঘটনা, তখন রাত ওই 1টা-1:30 এরকম বাজে রাসেল ভাই। তো আমার বড় বোন আমার ওই ভাই নেই আপনার খাওয়ানোর জন্য উঠছে, দুধ খাওয়ানোর জন্য উঠছে, ঘুম থেকে উঠছে, তো বাচ্চারা রাত্রে জেগে থাকে, উঠছে, আমার আম্মুরা উঠছে। তো আমার আপু দেখে যে আমার রুমের ভিতর থেকে এক ধরনের আলো দরজায় নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ঘরের লাইট অফ করে শুইতাম রাসেল ভাই, তখন আমার আপু দেখতে আসে যে কিসের আলো, যাই দেখি। তো রাসেল ভাই আমার আপু যখন আমার রুমের দরজার ওখানে আসে, দেখে দরজা খোলা। তো আমার আপু দরজাটা ভিড়া দিয়ে খুলে রুমের ভিতরে তাকায়। তো রাসেল ভাই আমার আপু যেটা দেখে, আসলে আমি কথাটা বলতেছি আমার হাতের লোম খারাপ হয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার আপু ঢুকে যেটা দেখে রাসেল ভাই, যে আমার বালিশের সাইডে মানে একটা মেয়ে, আপুর বয়সী হবে, একটা মেয়ে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে, খুব রাগী চোখে তাকায় আছে। আর আবার আপু ওই সাইডে তাকাইছে, দেখো ওই সাইডে একটা মহিলা আমার দিকে আগে চোখে তাকাইছে, মানে ঘরের মধ্যে 2জন আমার দিকে তাকায় আছে খাটের 2 পাশে। এইটা দেখে আমার আপু জোরে চিৎকার মারার ফলে
মানে আমার আম্মুরা চলে আসে, আবার চিকুন মারার ফলে পাশের বাসার অত রাতেও পাশের বাসার লোকজন চলে আসে যে কি হয়েছে। আসে দেখে যে এই অবস্থা, আমি ঘুমিয়ে আছি, চিৎকার চিৎকার করতেছে, তাও আমি ঘুমাইছি, আমি উঠি না। পরে এসে আমার সব ধাক্কা দেখি করতেছে, তা আমি উঠি না। তো অনেকক্ষণ পরে আমার মুখ পানি টানি মারার পরে আমি ঘুম থেকে উঠছি রাসেল ভাই। পরে উঠে আমি জিজ্ঞেস কি হয়েছে, হ্যাঁ তো তোমাকে এত ডাকাডাকি করতেছি আমরা, তুমি ওঠো না কেন? বললো তো আমার তো মনে হচ্ছিল আমি একটা স্বপ্ন দেখতেছি যে আমি একটা মেঘের উপর দিয়ে ভাসতেছি, এমন মনে হচ্ছিল রাসেল ভাই। কিন্তু আমি বলি, তারপরে বলে যে না সমস্যা তো আছে। তো সকালে আমার মাদ্রাসার হুজুরে আমার আব্বু বাসায় নিয়ে আসে বলে যে দেখেন এই সমস্যা হচ্ছে। তো হুজুর আবার ওই মাদ্রাসায় চলে যায় মাদ্রাসায় ওনার সাথে যিনি ছিল ওই জিন চালান করে দেখে, যে জিজ্ঞেস করে যে সমস্যা কি, আমি আপনাদের কালকে জানাবো। তো আমার আব্বুরা পরের দিন নামাজে যায়, ফজরের নামাজের পরে হুজুর জিজ্ঞেস করে হুজুর কি হয়েছে। তো হুজুর যেমন বলে আর কি, যে আমি খোঁজ নিছি যে সোহাগের সাথে এরকম দুইটা পরীর মতো আছে মহিলা জিন, তারা কোন কারণবশত সোহাগের উপর একটু রেগে আছে, কারণবশত রেগে আছে। আর সোহাগ ওই ছোটবেলা থেকে ওর সাথে এটা আছে। হ্যাঁ, তো এটুকুই বলে, এর বেশি কিছু বলতে পারে না হুজুর। তারপরে বলে যে এটা আমি এটা কাজ করতে পারবো না, আমার একটা একজন জানা আছে, আমি ওনাকে যোগাযোগ করে আপনাদের জানাবো, এটা বলে চলে আসে। তো রাসেল ভাই দিনকে দিন আমার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছিল, মানে শুকায় যাচ্ছিলাম রাসেল ভাই। আমার পরীক্ষাও সামনে চলে আসতেছিল, আমি এত শুকায় যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি জন্ডিসের রোগী। আমাকে যেই বলতেছে যে দেখতে জন্ডিসের রোগীর মতো মনে হচ্ছে, চোখ লাল টকটকা রাসেল ভাই। তারপরে হুজুর ওই ওনার বন্ধুর সাথে আলোচনা করে, তো উনি একদিন বাসায় এসে বলে বাসা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। তো আমার বাসার চার সাইডে ওই পাতিলের মতো করে রাসেল ভাই, মাটির পাতিলের মধ্যে কি কি রেখে আমার আব্বুকে বলে এটা চার সাইডে চারটা পুঁতে রাখবেন, কিন্তু সোহাগ যেন না দেখে। আমি যেন না দেখি, তো আমার আব্বু আমাকে না জানায়, আমি স্কুলে গেছিলাম, তো এর মধ্যে আব্বু চার সাইডে চারটা পুঁতে রাখে। পুঁতে রাখার পরে রাসেল ভাই আমি আসি বাসায় আসার পর থেকে রাসেল ভাই আমি মানে নর্মাল, একেবারে নর্মাল, বাসার নর্মাল। কিন্তু তখন আবার শুরু হয়ে রাসেল ভাই যে আমি মানে নিজের মধ্যে একটা আসে না যে রাসেল ভাই আমি করতেছি, অটোমেটিক রাগ হয়ে যায়, বাড়িতে ঢুকলে রাগারাগি, বাড়ির বাইরে থেকে রাগায় খুব ছটফটানি, আমি বাড়ি যাবো না হ্যান তেন। এই বাড়িতে একদিন এরকম ছোটখাটো ঘটনা হলে আব্বু আম্মুর সাথে একদিন আমার খুব রাগারাগি। তো রাগারাগি আমি তখন বাসার বাইরে রাসেল ভাই। তো আমি তখন সবাই বলছে আমি পাগলের মতো হয়ে গেছিলাম, আমি উম্মাদের মতো চারি সাইডে খুঁজতেছি, বাড়ির সাইডে পাকা করা কিন্তু রাসেল ভাই, আমি খুঁজতে পাকা ছান ভাঙিয়ে এত খোঁড়া খুঁড়ছি যে ভিতর থেকে রাসেল ভাই একটা সাপ বাইর হয়ে, মাটির ভিতর একটা সামনে খুঁড়তেছি, সাপ বাইর হয়ে আমার হাতের উপর চলে গেছে, আমি খেয়াল করিনি রাসেল ভাই। আমার মনে হচ্ছিল যে আমার এটা করাই লাগবে রাসেল ভাই। আমি পরে মাটি টাটি খুঁড়ে আমাকে সবাই ধরি, মাথায় পানি টানি ঢালে আমি তারপরে খুঁড়ে একটা হাতে একটা কিছু বাঁধে রাসেল পাতলার মতো, আমি ওই পাতলাটা ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই, ঘুরাই দিই। তার ফলে কি হয় যে ওই যেটা চার সাইডে ছিল আমার চার সাইডের থেকে ভাঙিয়ে ঘুরাই দিই রাসেল ভাই। আমার কিছু মাথা আসতেছিল না, আমার হাতের আঙ্গুল টাঙ্গুল মানে মাটি খোঁড়ার ফলে সান টান ভাঙার ফলে আমি এত শরীরে শক্তি ছিল যে আমি সান ভাঙে মাটি খুঁড়ে ওইগুলো আপনার ধ্বংস করে ফেলি, এমন অবস্থা রাসেল। আমার হাতের আঙ্গুলের চারা উঠে গেছিল, অনেক খারাপ অবস্থা রাসেল ভাই। তো তারপরে আবার ওই হুজুরেক নিয়ে এসে আনার পরে আমাকে তাবিজ করে দেয় যে এই যাতে এই তাবিজ কখনো খোলা না হয় রাসেল ভাই, খোলা না হয়। এর মাঝখানে আবার আমার এসএসসি পরীক্ষা চালু হয়ে গেছিল রাসেল ভাই, যার ফলে আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষাও দিতে পারি না। তো এত ঝামেলা হয়েছিল রাসেল ভাই, কি বলবো, যে ঝামেলা মানে এত বেড়ে গেছিল যে আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষার হল পর্যন্ত হাইটে যাওয়ার মতো আমার শক্তি ছিল না রাসেল ভাই। আমি কোন রকম আমাকে ধরে ধরে আমার আপু নিয়ে যেত, পরীক্ষা দিতাম, দিয়ে চলে আসি। তো পরীক্ষা শেষের পরে রাসেল ভাই ওই যে আপনার তবলিগের ছাত্র জামাত
এসএসসি পরে আমাদের মহল্লা থেকে তবলিগের ছাত্র জামাত বাইরে হয়, তখন আমি তাবিজ ব্যবহার করি রাসেল ভাই। তো তারপর তো আর বেশি একটা সমস্যা হয় নাই। তো যখন ওই ছাত্র জামাত বাইরে হয়, আমার আব্বু কয়েকজন বলে যে সোহাগের সমস্যা ছিল, ওকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় তবলিগে যাক, ও যায় ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করার মালিক, আল্লাহ ভালো করে দিন, ইলিমও হবে, দিনের রাস্তায় যাক। তো আমরা প্রায় 17 জনের জামাত ছিলাম রাসেল ভাই। তো এই 17 জনের জামাত নিয়ে আমাদের পটুয়াখালী কলাপাড়া ইউনিয়ন, পটুয়াখালী কলাপাড়া যারা আছেন পটুয়াখালী তারা চিনবেন, পটুয়াখালী কলাপাড়া মসজিদে আমাদের জামাত হয়। আমাদের প্রথম জামাত হয় হচ্ছে আপনার ওই বয়লার মসজিদ, পটুয়াখালীতে ডিগ্রি কলেজের ওখানে বয়লার নামে একটা মসজিদ আছে, বয়লার মসজিদ বা কলেজ মসজিদ, ওখানে। তো ওখানে আমাদের জামাত হয় রাসেল ভাই। আমি ওখানে যাই, 17 জনের জামাত আমি যাই। তো যাওয়ার পরে রাসেল ভাই তো তেমন কোনো ঝামেলা হয় না, কোনো ঝামেলাই হয় না। তো বয়লার মসজিদে যাওয়ার পরে আমরা ওখানে 3 দিন থাকি রাসেল ভাই। তারপরে আমরা একটা মসজিদে যাই, ওইটা হচ্ছে আপনার ওই কলাপাড়া একটা নদীর সাইডে, আধার মানিক নদীর নাম রাসেল ভাই, আধার মানিক নদীর নাম। তো ওই নদীতে একটা মসজিদ ছিল, ওখানে আমরা যাই রাসেল ভাই। আমি ওই আপনাদের গ্রুপে আমি ছবি পোস্ট করবো রাসেল ভাই, আমি মেলের সাথে আমি ছবিও পাঠিয়েছি রাসেল ভাই, দেখবেন। এই নদীর ধারে মসজিদটা ছিল রাসেল ভাই। তো একদিন রাত্রে কি হয়েছে, আমাদের আমির সাহেব যারা ছিল ওনারা বলে দিয়েছিল যে খবরদার কেউ রাত্রে একা একা বাইরে যাবা না, যাতে জামাতে আসলে আসলে অনেক সমস্যাই হয়, যাতে তোমরা কেউই বাইরে যাবা না। আর যদি যাইতে হয় আমাকে অথবা আমির সাহেবকে অথবা অন্য সাথে আরেকজনকে নিয়ে যেন যায়। তো ওই রাসেল ভাই ওই মসজিদের একটা ঘটনা মানে কেমন ছিল যে বিস্তারিত বলে দিই। ওই মসজিদের যে ইস্তেঞ্জাখানা মানে ওয়াশরুম ছিল হচ্ছে আপনার মসজিদের থেকে একটু দূরে, মানে নদীর সাইডে, ওই সাইডে ছিল ইস্তেঞ্জাখানা। মানে ইস্তেঞ্জাখানা 2টা ছিল হচ্ছে আপনার অপর সাইডে, আর 2টা ছিল হচ্ছে অপর সাইডে পিছনের দিকে। তো আমরা পেশাব করতে যাই, তখন বাজে আনুমানিক 12টা 12:30। মসজিদে সবাই ঘুমাই গেছে, আমি আর আমার একজন বন্ধু, নাম হচ্ছে ইসমাইল নাম ছিল, ওর সর্বনাম ব্যবহার করলাম, ও নাম বলতে নিষেধ করছে, তো সর্বনাম ওর নাম ছিল ইসমাইল। তো রাসেল ভাই আমি আর ইসমাইল গেছি হচ্ছে আপনার ওই ইস্তেঞ্জাখানায় ইস্তেঞ্জা করার জন্য রাসেল ভাই। তো যখন গেছি রাসেল ভাই, তখন আমরা পেশাব করে যেই চলে আসতে লাগতেছি, তো মনে হচ্ছে রাসেল ভাই ইস্তেঞ্জাখানার 2 পাশে 2টা পুকুর ছিল রাসেল ভাই। আর ওইটা মসজিদটা ছিল হচ্ছে মৎস্য অধিদপ্তরের একদম সামনে, পটুয়াখালীর যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরের একেবারে সামনের মসজিদটা। তো বিশাল বড় বড় পুকুর আছে ভাই। তো ওখান থেকে মনে হচ্ছে যে পুকুরের মধ্যে কেউ লাফ দিল, এমন ঝোপ করে একটা সাউন্ড আসলো। তো আমরা হাঁটতেছি, তো হাঁটা আর সরতে পারছি না রাসেল ভাই, মনে হচ্ছে আমাদের কেউ পিছন থেকে টাইনে ধরে রাখছে, এমন অবস্থা। মানে আমার যে ওই যে বন্ধুরা ছিল ও আগায় হাঁটে যাচ্ছে, কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না রাসেল ভাই। আমি মানে আমার শরীর এত অবশ হয়ে গেছে, মনে হয় আমার কথা লড়তে পারছি না। তো আমি দোয়া কালাম পরে আমার বন্ধু কোন ভাবে আমি দৌড় মেরে মসজিদে চলে আসি, আমি সবাই কিছু বলি না। তো এমন হয়েছে, তো আমাদের ওই আমাদের থাকাকালীন রাসেল ভাই আমাদের সাথে যে ঘটনাগুলা বেশিরভাগ ঘটছে, আমরা একটা জিনিস এক জায়গায় রাখলে নেটওয়ার্ক এক জায়গায় রাখছি আর খুঁজে পাই না রাসেল ভাই, টুপি রাখছি টুপি পাই না। তো রাসেল ভাই এরকম ঘটনা ঘটতেছিল। তো রাসেল ভাই এরকম ঘটনার পরে আমরা যা হচ্ছে উপজেলা মসজিদে, পটুয়াখালী উপজেলা মসজিদে যাওয়ার পরে রাসেল ভাই ওখান থেকে এখন একটা বিশাল পুকুর ছিল রাসেল ভাই। তো জোহরের নামাজের আগে আমাদের গোসলের সময় দিত আমির সাহেবরা। তো আমরা যখনই গোসল করতে নামি রাসেল ভাই আমি, তো মনে হচ্ছিল যে আমার ও একটা কথা বলে রাখ। এই মসজিদে প্রায় দিনজনিক আমার এমন সমস্যা হচ্ছিল। তো সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে রাসেল ভাই পটুয়াখালী কলাপাড়া আধার মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটা গেছে রাসেল ভাই, কুয়াকাটা যাইতে যে ব্রিজটা গেছে, ওই ব্রিজের পাশে মেডিকেল মসজিদ দিয়ে যাচ্ছিল। মেডিকেলের ভিতরে একটা ছোট মসজিদ ছিল, ওই মসজিদে আমাদের লাস্টের দিকে আমাদের একটা ওখানে 3 দিন থাকা দেওয়া পড়ে। ওই মসজিদটা হচ্ছে সবচেয়ে
ভয়ানক ঘটনাটা ঘটে আছে ভাই। আমরা যেদিন প্রথম দিন গেছি ওই মসজিদে একটা গোসল করা মানে দুইটা পুকুর ছিল, একটা হচ্ছে আপনার পিছনের সাইডে, মেডিকেলের পিছনের সাইডে, আর একটা হচ্ছে মসজিদের একদম সামনে, গেটের সামনে মসজিদটা আছে ভাই। যারা পটুয়াখালী আছে তারা আছেন, যারা লিসেন্স তারা বুঝবেন যে আমি কোথাকার কথা বলতেছি। তো রাসেল ভাই, তো প্রথম দিন আমরা গোসল করতে যাই পুকুরের অবস্থা কি আশেপাশে একদম ঝোড় জঙ্গল এই অবস্থা। তো গোসল করি রাসেল ভাই, ওই দিন সকাল থেকে আমার রাসেল ভাই অন্যরকম লাগতেছিল রাসেল ভাই, অন্যরকম লাগতেছিল। তো তারপর অন্যরকম লাগা বলতে রাসেল ভাই আমার মানে শরীর আমার মনে হচ্ছে অতিরিক্ত ভার হয়ে আছে। আমার সাথে যে কথা বলছে আমি অটোমেটিক রেগে যাচ্ছি ওদের সাথে। আমার চোখ মুখ লাল টকটকা হয়েছিল, মনে হচ্ছে রাসেল ভাই চোখের মধ্যে রক্ত জমাট হয়েছে এরকম। তো ওই দিন আমাদের রান্না বান্না হয় হচ্ছে আপনার মাছ রান্না হয়, চিংড়ি, বড় বড় পটুয়াখালী চিংড়ি রান্না করে। তো আমার অনেক প্রিয় জিনিসপাতি রান্না করে। তো আমি ওই দিন দুপুরে খাওয়ার সময় আমার ঘটনা ঘটে যে আমি ওগুলা মাছটা আর খাই না। প্রথমে আমি খাই না, আমার মাছগুলো আমি সব অন্যজনে দিয়ে দিয়েছিলাম, আমি খাবো না, কিছু খাবো না, মানে গম্ভীর হয়ে বসেছিলাম রাসেল ভাই। গম্ভীর হয়ে বসে থাকার পরে দিনের বেলা যায় সমস্যাটা, ঘটনাটা ঘটে হচ্ছে আপনার রাসেল ভাই এই মাগরিবের পর থেকে জিনিসটা শুরু হয়। মাগরিবের বয়ান থেকে, বয়ান শেষ করে, বয়ান করার পরে এশারের নামাজ পড়ি আমরা জামাতে পড়ার পরে খাওয়া দাওয়ার সময় আমি এত পরিমাণে রাগ হয়ে যায়, তালিম হচ্ছিল। তো তালিমের সময় রাসেল ভাই আমি মসজিদের মধ্যে বসেছিলাম, সবাই বলে যে রাসেল ভাই মসজিদের ভিতরে কোনো ঘটনা ঘটে না, কিন্তু রাসেল ভাই আমার সাথে মসজিদের মধ্যেই সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে গেছে রাসেল ভাই। আমি তখন যে তালিম করতেছিল যে আমি ওকে বলে উঠে, আমার তখন আর খেয়াল নেই রাসেল ভাই। পরে আমার অন্য সাথে বাড়িতে থেকে শোনা যে আমি নাকি বলছি যে কি তালিম করিস, কি কথা বলিস তোরা, এসব চুপ করতে বলছি, মানে ধমক দিয়ে চুপ করতে বলছি যে চুপ কর। করোনা এক করলে আমি চুপ করতে বলতেছিলাম, মানে আমার সহ্য হচ্ছিল না। তো যে কথা বলে আমি ওকে নাকি যে একটা চর মেরে দিই, যে পড়তেছিলাম চর মেরে দিই। চর মারার পরে যেহেতু আমাদের সাথী ভাই ছিল, বাইরের লোক ছিল না, তো তারপরে এরকম মানে আমাকে ধমক দেয়, জিম্মাদার সাহেব ধমক দেয়, তুমি ওকে গায়ে দিলা কেন। তা আমি জিম্মাদার সাহেবের বল কলার চেপে ধরি রাসেল ভাই, কলার চেপে ধরে ওকে একদম বল মুরব্বী মানুষ, ওনাকে এক হাত দিয়ে বলে আমি প্রায় 1.5 হাত উপরে তুলে নিই রাসেল ভাই। আমি মোটামুটি লম্বা চড়া মানুষ, আমি প্রায় 5 ফিট 8-9 ইঞ্চি, আমি ওনাকে প্রায় 1.5 হাত উপরে তুলে নিই এক হাত দিয়ে। তো এটা দেখে সবাই আমাকে ছাড়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, আমি ওনাকে ধাক্কা দিয়ে মসজিদের ফেলে করে রাসেল ভাই আমি মসজিদের বাইরে চলে যাই। তো উজুখানার ওইদিকে আমি চলে যাই, ওই পুকুরের সাইডে। তো যাওয়ার পরে রাসেল ভাই এখন একটা বড় ভাই ছিল, নাম ছিল মেহেদি, জিম্মাদার সাহেব বলে যে ডেকে আনো, কই গেল। তো আমাকে যেই ডাকতে গেছে উজুখানায়, আমাকে বলে সব উজু করো। আমি নিজেই রাসেল ভাই আমি মাথায় পানি টানি দিচ্ছি, আমি নিজেই মাথায় পানি দিচ্ছিলাম, তখন রাগ হয়ে গেছিল, আমি পানি দিচ্ছিলাম। তখন আমি একটু চেতনায় আছি রাসেল ভাই। তারপরে যে ওই মেহেদি ভাই যে আমার ঘাড়ে হাত দিছে, আমি ওনার মানে এক হাত দিয়ে মুড়ায় মানে দূরে আউরি মারি ওনাকে ফালাই দিছি, মানে অস্বাভাবিক, মানে এখানে ধাক্কা মারছে, উনি এত দূরে যায় পড়ছে রাসেল। একটা স্বাভাবিক মানুষ কখনো ধাক্কা দিলে এত দূরে যে মানুষ পড়বে না। তখন রাগে রাসেল আমি নিজের পাঞ্জাবি এক হাতে ছিঁড়ে মানে শরীরে হাঁচড় মাচড় লাগিয়ে রক্ত, মানে পাঞ্জাবি ছিঁড়ে চলে বুকে হাতের নখ লাগিয়ে রক্ত বেড়াই গেছে রাসেল ভাই। তো টাইনে সব ধরে রাখতে পারে না। পরে ওই মসজিদে মানে ওখানে একটা আবহাওয়া অধিদপ্তর ছিল রাসেল ভাই, বাংলাদেশে 2টা আছে, একটা পটুয়াখালীতে আর একটা হচ্ছে আপনার চিটাগংয়ে। তো ওখানকার কিছু ইঞ্জিনিয়ার ছিল, হাফেজ। তো রাসেল ভাই ওনারা আসে মসজিদে আমাদের আপ্যায়নের জন্য আসার কথা ছিল। তো ওনারা এসে দেখে এই অবস্থা, আচ্ছা ওনারা বসায় মসজিদ আমাকে সব টাইনে বসায় বসে কোরআন তেলাওয়াত করে, আমাকে বসে ধরি প্রায় মানে বাইরে রাখার মতো অবস্থা। তো তারপরে আমি আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলাম ভাই। পরে একসময় আমি অজ্ঞান হয়ে ঘুমাই যাই রাসেল ভাই। তো আমার জ্ঞান আসে প্রায় তখন রাত বাজে মানে 1টা থেকে 2টা এরকম আসবে। আমি যখন উঠি তখন দেখি যে অনেক সময় আমরা কিন্তু এশারের জামাত নিয়ম হচ্ছে এশারে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমাই যাই, কিন্তু আসলে ওই দিন আর কেউ ঘুমায় নেই রাসেল ভাই। ওই দিন সবাই দেখছি আমার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে,
কোরআন শরীফ পড়তেছে, তালিম করতেছে, আমার পাশে সব সাথী ভাইরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো আমি কি হয়েছে আমি উঠতে পারছি না, আমার গা হাত পা খুব ব্যথা। তো একজন দিকে আমার হাত পা টিপি দিচ্ছে, ব্যথার জন্য টিপি দিল। কিন্তু ওই দিন দিকে আমার দিকে ভয় পেয়ে আমার সব সাথী ভাইরা যারা ইয়াং ছেলেরা ছিল ওরা দূরে দূরে বসে আছে, পাশে আসতেছে না। তো এই ঘটনা ঘটার পর থেকে বলছে যে আমার আব্বু ফোন দিছে, আব্বু বলে দেখেন তো তাবিজ আছে নাকি। পরে দেখে যে তাবিজ নাই। পরে আমার আব্বু শিউদি থেকে যায় ওই তোমার আমাকে একটা তাবিজ দিয়ে আসে। দিয়ে আসার কথা বলে সরি রাসেল ভাই কথা বলতে, আমার আব্বু আমার আম্মু আমার একটা তাবিজ আমার আম্মুদেরও দিয়ে দিছিল। ওই আম্মু ওই তাবিজটা আমার ওই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিল রাসেল ভাই। যার ফলে ওই পরে আমার আব্বু বলে যে আমি এসে তাবিজ দিয়ে যাচ্ছি। পরে আমার আম্মু বলে যে ওর ব্যাগের কোন তাবিজ টাবিজ আছে নাকি। তো দেখে যে আমার ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে, আব্বু রওনা দিছিল। তো তারপরে ওই তাবিজটা আমার হাতে বাইরে দেখে ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে। তারপরে আমার আব্বু যায় যে দেখা করে আসে। তো তারপর তাবিজ বাঁধার পর থেকে আবার মোটামুটি ঠিক এখন পর্যন্ত তাবিজ ব্যবহার করি। কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে আমার ওই তাবিজটা হয়ে যায়। তো এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা হয় নাই। এখন আল্লাহ মালিক, এখন পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছি, কোনো সমস্যা আর পরবর্তীতে হয় নাই। তো রাসেল ভাই এটাই আমার আসলে নিজের জীবনে একটা ঘটনা ছিল রাসেল ভাই। ঘটনাটা আসলে সেভাবে গোছায় বলতে পারি নাই, কিন্তু আসলে রাসেল ভাই যার সাথে ঘটে সেই জিনিসটার ভয়াবহতা বুঝতে পারি রাসেল ভাই। আমি যখন আপনার এই ঘটনাটা বলতেছি রাসেল ভাই তখন আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে রাসেল ভাই। তো যদি ঘটনাটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। আর আমার মোবাইল নাম্বার দিয়ে রাখলাম রাসেল ভাই, যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় অবশ্যই আমাকে একবার ফোন দিয়ে জানাবেন। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার গ্রামের, যদি এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আমি এই ঘটনাগুলো পাঠাবো। তো রাসেল ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনাকে কখনোই নিজের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে না। আমার কাছে মনে হয় নিজের সামনে দাঁড়ানোটা সবচেয়ে কষ্টের, যদি আপনি ভেতরে পরিষ্কার না হন। সুতরাং যতবার আপনি আয়নার সামনে দাঁড়াবেন ততবারই আপনার প্রতিবিম্বকে আপনার ঘৃণা করতে ইচ্ছা করবে। তাই আমি চাই যে কোনো সিদ্ধান্ত, যখনই কোনো সিদ্ধান্ত নেবেন সুচিন্তিত ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং সবসময় দেশের কল্যাণেই চিন্তা করবেন। দেশের অকল্যাণ হয় এরকম কোনো চিন্তা করবেন না। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে একটি মানুষের জীবন। যে কোনো মূল্যেই সেই জীবনকে যেন আমরা রক্ষা করতে পারি, এবং আমরা যেন নিরাপদে থাকি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের অনাগত সন্তানদের জন্য। আর আমার প্রিয় ছাত্র ভাই বোনেরা, আমি শুরুতেও বলেছি, আবারও বলছি, আমরা একসাথে বলতে চাই আমরা তোমার মঙ্গল চাই, ভালো চাই। আবারও বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। আমি জানি তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমরা পুরো পৃথিবীটাই বদলে দিতে পারো। তোমরা আমাদেরকে অনেক কিছু শেখাতে পারো, যদিও তোমরা ছোট তারপরেও, এবং তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো নির্দ্বিধায়। তোমাদের এই যাত্রা শুভ হোক। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আমরা আছি তোমাদের সাথে ছায়ার মতো। যাই হোক, আমরা আজকে বিদায়